সকাল ৬টা বাজে। কারোর কলে আকাশের ঘুম ভেঙে যায়। হ্যাঁ বলো। স্যার, আপনার জিম করার সময় হয়ে গেছে। তাছাড়া আপনাকে অফিসে আজকে তাড়াতাড়ি যেতে হবে। 1 ঘন্টা অপেক্ষা করো, আমি তৈরি হয়ে নিচে নামছি। 1 ঘন্টা পর আকাশ নিচে নামে। ওখানে অনেক একটা ডাইনিং টেবিলে আকাশ বসে পড়ে। ওখানে বসতেই ওরা স্রেফ খাবার সার্ভ করে দেয়। আকাশ খাবার খেয়ে বেরিয়ে পড়ে। আকাশের সম্পর্কে তো আপনাদের বলতেই ভুলে গিয়েছি, চিন্তা করবেন না, কিছুক্ষণ পর জানতে পারবেন। আকাশের গাড়ি AK গ্রুপ অফ কোম্পানি অফিসের সামনে এসে থামে। এই কোম্পানি লন্ডনের মধ্যে সবচেয়ে বড় কোম্পানির মধ্যে অন্যতম, আর আকাশ হচ্ছে আমাদের গল্পের হিরো এবং এই AK গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। সিকিউরিটি গাড়ির দরজা খুলে দিলে আকাশ বের হয়। আকাশের সামনে 4 জন সিকিউরিটি আর পিছনে 4 জন, আর মাঝখানে আকাশ, পাশে 2 জন। কয়েক মিনিটের মধ্যে আকাশ ওর কেবিনে চলে আসে। একটু পর যাদের সাথে মিটিং করার কথা ছিল ওদেরকে নিয়ে এখানে এসো। আজকের মিটিং শেষ করে আমি বাংলাদেশে যাব। ওখানে আমি কয়েক মাস থাকবো। বাকি কি কি করতে হবে তা ফোনে বলবো। এখন আমার হাতে সময় নেই, তাই তাড়াতাড়ি মিটিংয়ের ব্যবস্থা করেন। স্যার, 5 মিনিট সময় দিন, আমি ব্যবস্থা করছি। 5 মিনিট পর মিটিং রুমে সবাই চলে আসে। কিছুক্ষণ পর আকাশ ওখানে এসে উপস্থিত হয়। আপনাদের এখানে যে কারণে ডেকেছি, আমি 1 মাসের জন্য কোথাও যাচ্ছি, তাই এই 1 মাস অফিসের যাবতীয় কাজ কলের মাধ্যমেই করা হবে। তাই আপনাদের মধ্যেও যাদের কাজ বাকি আছে তারা আমার আসার অপেক্ষা করবেন, আর না হয় আমি যে ঠিকানা দেব ওখানে চলে আসবেন। সকলে আকাশের কথায় হ্যাঁ বলে, কেননা এই ছাড়া অন্য কোনো উপায় নেই ওদের হাতে। আকাশ বাংলাদেশে যাবার একমাত্র কারণ হচ্ছে ওর ছোটবেলায় ভালোবাসার মানুষটাকে খুঁজতে। তার জন্য আকাশ বাংলাদেশে যাওয়া। পরের দিন আকাশও সবকিছু রেখে এয়ারপোর্টে চলে আসে, তাও সাধারণ মানুষের মতোই। এয়ারপোর্টের ভিতরে ঢুকে সবার সাথে প্লেনে গিয়ে বসে। ওখান থেকে বাংলাদেশে। এখানে আকাশ 10টা বছর কাটিয়েছিল, কিন্তু এরপর 15 বছর পর আকাশ আবারও বাংলাদেশে আসে। এখানে আকাশকে কেউ চেনে না, তবে আকাশ এখানকার অনেক মানুষকেই চেনে। তবে আবার বলতে গেলে অনেকের চেহারাটাও আকাশ ভুলে গেছে, তার সাথে এখানকার রাস্তাগুলো। এখানে আকাশের ছোটবেলার এক বন্ধু থাকতো, নাম সাকিল। তাই আকাশ প্রথমে সাকিলের কাছে বাড়িতে যায়, কেননা সাকিলরা মোটামুটি বড়লোক ছিল। তাই তখনকার পরিস্থিতি অনুযায়ী ওরা এখানেই থাকার কথা। তাই আকাশ ওখানে যায়। গেটে ঢুকতে যাবে তখন দারোয়ান আটকায়। এই যে কে আপনি? এভাবে বাড়ির ভিতরে উকি ঝুঁকি মারছেন কেন? আসলে আমি এই বাড়িতে এসেছি। এসেছেন তো ভালো কথা, কিন্তু এখানে আপনার পরিচিত কে আছে? এই বাড়ির মালিকের ছেলের কাছে, নাম সাকিল। আমি ওর ছোটবেলার বন্ধু। বন্ধু? তা ভালো কথা, কিন্তু ছোট স্যার তো বাসায় নেই, বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছে, আসতে 1 সপ্তাহ দেরি হবে। কিন্তু এখন ছোট স্যার ছাড়া কি এই বাড়িতে অন্য কেউ আপনাকে চিনে? চিনে তো, সাকিলের আব্বু আম্মু, ওনা দুজনেই চিনে। যাক, তাহলে তো ভালোই হয়। আমি ওনাদের কল দিচ্ছি, আপনি ওনাদের সাথে কথা বলেন। যদি ওনারা আপনার ভিতরে আসতে দেয় তাহলে তো ভালো, আর যদি না চিনে তাহলে তো আমি ভিতরে ঢুকতে দিতে পারি না। বুঝতেই তো পারছেন, আমি অপরিচিত কাউকে ভিতরে ঢুকতে দিতে পারি না। কি যে বলেন না, আপনি তো আপনাদের ডিউটি করছেন। ঠিক আছে, ওনাদের কল দিন, আমি কথা বলে নিচ্ছি। দারোয়ান কল দিয়ে কিছু কথা বলে আকাশের হাতে ফোন দেয়। আকাশ কথা বলতে থাকে। কিছুক্ষণ যাবার পর ওনারা আকাশকে চিনতে পারে। এর কিছুক্ষণ পরই দারোয়ান আকাশকে ভিতরে ঢুকতে দেয়। আকাশ ভিতরে গেলে সাকিলের বাবা মা দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ ওনাদের সাথে কথা বলে। ওনারা একটা রুম দেখিয়ে দিলে আকাশ ওখানে ফ্রেশ হতে চলে যায়। পরের দিন সকালে আকাশ নাস্তা করে বেরিয়ে পড়ে। ওখান থেকে রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই কেউ একজন গাড়ির সাইড করতে গেলে আকাশের পায়ের সাথে ধাক্কা লাগে। ও মা গো!
মনে হচ্ছে পাটা ভেঙেই গেছে। এইদিকে আকাশের কথায় কেউ একজন গাড়ি থেকে নামে। গায়ের শার্ট, তার সাথে প্যান্ট। প্রথমে ভেবেছিল কোনো ছেলে হবে, কেননা মাথায় ক্যাপ ছিল। তার উপর আকাশ শুধুমাত্র পিছনের দিকটাই দেখতে পেয়েছে। এই যে ভাই, একটু একটু দেখে তো গাড়ি সাইড করবেন। আকাশের কথায় ওই শার্ট পরা লোকটা পিছনে তাকায়। তখন আকাশ দেখতে পায় ওটা কোনো ছেলে না, বরং মেয়ে। তাই আকাশ এক পলকে মেয়েটার দিকে তাকিয়ে আছে। এত সুন্দর মেয়েটা, তার উপর সব দিক দিয়ে পারফেক্ট। ওই, আমাকে কি তোর খ্যাত মনে হচ্ছে? কি করব বলেন, এমন ভাবে ছেলেদের পোশাক পরেছেন, পেছন থেকে দেখে তো ছেলেই মনে হচ্ছে। কি, তোর সাহস তো কম না? আমার পোশাক নিয়ে কথা বলছিস? তোকে তো একটা শিক্ষা দিতেই হয়। ইরা তখন কাকে যেন কল করে। কল দেওয়ার কিছুক্ষণ পরেই কয়েকটা ছেলে আসে, হাতে লাঠি নিয়ে। আমি যাচ্ছি, তোর আর হাত পা ভেঙে দিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসবি। কথাটা বলে ইরা চলে যায়। এইদিকে ওরা লাঠি নিয়ে আকাশকে পিটাতে আসে। ওখানে লোক থাকায় আকাশ দৌড়ে ওখান থেকে কিছুটা দূরে চলে আসে, কেননা ওখানে মারামারি করলে সমস্যা হবে। তাই ওদের এখানে নিয়ে আসা। যাক, অনেকক্ষণ পর তোদের মারার জন্য একটা ঠিকঠাক জায়গা খুঁজে পেলাম। আকাশের কথায় ওরা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। এরপর শুরু হলো মারামারি। ওরা আকাশকে মারতে আসে, কিন্তু ওরা আকাশের সাথে পেরে ওঠে না। ওদের সবাইকে মেরে মাটিতে শুইয়ে দেয়। ওদের সাথে আকাশও কিছু মার খেয়েছে, কিন্তু ওদেরকেও অনেক মেরেছে। ওদের মেরে হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে চলে আসে। পরের দিন সাকিনের আব্বুর কাছ থেকে ঠিকানা নিয়ে ভার্সিটিতে আসে। প্রথমে গেট দিয়ে ঢোকার সময় অনেকে তাকিয়ে আছে আকাশের দিকে, কেননা আকাশ অনেকটা কম দামি পোশাক পরে এসেছে। তার চেয়েও বেশি অবাক হয় ইরা। এর সাথে আকাশও অবাক হয় ইরাকে দেখে। এই, তুই বেঁচে কি করে ফিরলি? তোকে তো হাসপাতালে থাকার কথা, তাহলে তুই এখানে কি করছিস? আমার তো কিছু হয়নি, শুধু একটু ব্যথা পেয়েছি, এর জন্য হসপিটালে থাকতে হয় না। ওই দিন তো বেঁচে গেলি, কিন্তু আজকে কি করে বাঁচবি? তাছাড়া তোর যে পোশাক, এই পোশাকে তোকে ঢুকতে দিয়েছে কে? কেন, আজকাল ভার্সিটিতে আসতে পোশাকের প্রয়োজন হয় নাকি? হয়তো, তারপরও তোর মতো খ্যাত মার্কা ছেলের জন্য এই ভার্সিটি না, বুঝলি? তোকে তো ভালোই স্বাস্থ্যবান মনে হচ্ছে, কিন্তু এমন খ্যাতে চলিস কেন? এইদিকে আকাশ কথা বলতে যাবে, তখন কল আসে আকাশের। সেই জন্য কথা বলার জন্য একটু সাইডে চলে যায়। যা দেখে এরা অবাক হয়ে যায়। ওই খ্যাত ছেলেটার এত বড় সাহস কি করে হয় আমার সামনে কল ধরে, তাও আমার থেকে দূরে গিয়ে? এইদিকে আকাশের কথা বলে শেষ করে ফোন পকেটে ঢুকিয়ে নেয়। আবারও ইরার কাছে এসে বলে, দেখুন, আমি ঝগড়া করতে চাই না, তাই আপনার ভালো হবে আমার কাছ থেকে সরে দাঁড়ান। আমি এখানে কিছুক্ষণ থেকে তারপরে চলে যাব, তাই আমার সাথে লাগতে আসবেন না। এইদিকে আকাশের কথা শুনে ইরা আশ্চর্য হয়, কেননা এইভাবে ওর সাথে কেউ কথা বলেনি। তোর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার সামনে দাঁড়িয়ে এইসব কথা বলছিস, কিন্তু ভুলেও যদি এই ভার্সিটিতে কখনো আসিস, তাহলে মনে রাখবি তোকে মেরে। ওই দিনও তাই বলেছিলেন, কিন্তু কিছুই তো হলো না। আচ্ছা চলি, পরে আবার দেখা হবে। আকাশ ওখান থেকে আসার সময় রাস্তায় কিছু বাচ্চা ছেলেদের দেখতে পায়। ওদের শরীরে ময়লা পোশাক ছিল, তাই আকাশ ওদের জন্য ভালো কিছু পোশাক নিয়ে এসে ওদের হাতে দিয়ে দেয়। এই নাও, এগুলো তোমাদের সাথে, এখানে 2000 টাকা করে আছে, এইগুলো তোমাদের বাবা মায়ের কাছে দিও। ওরা পোশাকগুলো পেয়ে অনেক খুশি হয়, আর সাথে টাকাও। ওরা ওদের বাবা মায়ের কাছে চলে যায়। এইদিকে আকাশ বাসায় এসে আকাশও রেস্ট নেয়। বিকেলবেলা আকাশ আবারও নিজের জন্য কিছু শার্ট প্যান্ট নেওয়ার জন্য শপিং করতে যায়। ওখানেও ইরার সাথে দেখা। ওই খ্যাত ছেলে, তুই এখানেও এসেছিস? না, আসলে আমার স্যারের জন্য শার্ট প্যান্ট নিতে এসেছি। আমি তো ভুলে গেছি, তোর মতো খ্যাত ছেলে এত দামি দামি পোশাক পরবে কি করে? এইদিকে আকাশ মনে মনে ইরাকে অনেক ঘৃণা করতে থাকে, কেননা ইরা ছোট লোকদের দেখতে পারে না। এর কারণও আপনারা জানতে পারবেন, শুধু একটু সময়ের অপেক্ষা করেন, তাহলেই বুঝতে পারবেন। ওখান থেকে সব কিছু কেনা শেষ হয়ে গেলে বাড়িতে চলে আসে।
পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে রবি ওর দিকে তাকিয়ে সোফায় বসে আছে। তাই আকাশ স্বপ্ন দেখছেন না তো, তা চেক করার জন্য হাতে চিমটি কাটে। ও মা গো, কি ব্যথা! কিরে, ব্যথা পেয়েছিস তুই? আসতে দিয়েছি। আকাশের সাথে রবিও হাসতে থাকে। তুই বাংলাদেশে এসেছিস, অথচ আমাকে কিছুই জানলি না। আন্টি বলল তুই ঘুরতে গিয়েছিস, তাই তোকে জানাতে মানা করলাম। তবুও তুই বলে আমি চলে আসতাম। থাক, কোনো কথাই বলার দরকার নেই। আমি ফ্রেশ হয়ে নিচে নামি, তারপর দুজনে ঘুরতে যাব। ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসবি। এইদিকে রবি চলে যায়, অন্যদিকে আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে। ওখানে নিচে নামলে আম্মু, খাবার দাও আমাদের। আগে তো হাত ধোয়া শেষ কর। আন্টি, হয়ে গেছে। ওরা খেয়ে বেরিয়ে পড়ে। রবি গাড়ি চালাচ্ছে আর আকাশ বসে আছে পাশের সিটে। ওরা দুইজনেই কথা বলতে বলতে যায়। তখনই রবি আকাশকে পুরো ঢাকা শহরটা দেখাতে থাকে। এভাবে দুপুর হয়ে যায়। ওরা খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢোকে। এই রেস্টুরেন্টে মালিক থাকে আমেরিকায়, এটা বিদেশি কোম্পানি, তাই ওরা এখানে আসে। ওখানে গিয়ে হলো আরেক জ্বালা, কেননা এখানেও ইরা বসে আছে। ইরার সাথে রবির পরিচয় আছে, কিন্তু আকাশের সাথে কেমন পরিচয় তা পাঠক পাঠিকা আপনারা তো জানেনই। আকাশকে দেখে ইরা দাঁড়িয়ে যায়। সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি ওখানে আসলে ইরা ওদের বলে, সিকিউরিটি, এদের মতো ছোট লোকগুলো এই রেস্টুরেন্টে ঢুকে কিভাবে? কোথায় থাকেন আপনারা? আমার বন্ধুকে ছোট লোক বলে? কার এত বড় সাহস? রবি ওয়াশরুম থেকে বের হয়ে এইগুলো দেখে, কিন্তু পিছন দিকে ঢাকাতে ইরার মুখটা দেখতে পায়নি। রবির কথায় ইরা পিছনে ফিরে তাকায়। রবি, তুই এখানে কবে আসলি তুই? আর এই ছোট লোক কিভাবে তোর বন্ধু হতে পারে? জাস্ট শাট আপ, ভদ্রভাবে কথা বলো। দেখুন ম্যাম, আপনারা এভাবে ঝগড়া করবেন না। আমাদের এই হোটেলের মালিক আমেরিকায় থাকে। ওনার আরও 2টা হোটেল আছে। ওনার নির্দেশ আছে, কোনো অভুক্ত ব্যক্তি যদি এখানে আসে তাহলে তাকে যেন ফ্রিতে খাবার দেওয়া হয়। তাই বাইরে বড় করে লেখা আছে, আমাদের মালিক অনেক ভালো। তাই ওইসব লোকেদের জন্য এখানে আলাদাভাবে একটা রুম আছে, ওই রুমে ওদের খেতে দেওয়া হয়। কি বলছে? আমি এই রেস্টুরেন্টে বিগত 3 বছর ধরে খেয়ে আসছি, অথচ আমি জানি না? আমি নিজেও জানি না, তবে যাই হয়েছে ভালো হয়েছে। এই ছোট লোকটাকে ওই রুমে গিয়ে খাওয়ান। ইরা কথাটা বললে রবির সাথে সাথে ইরার কালে কষি একটা চড় দেয়। আর একবার ওকে ছোট লোক বলে খারাপ হয়ে যাবে ইরা, তাই চুপচাপ থাকবি। বাহ, সেদিন তোর বন্ধু আমাকে চট দিল, আজ ওই ছেলেটার জন্য তুই তোর ফ্রেন্ডের গায়ে হাত তুললি। তা তোর সেই ফ্রেন্ড কোথায়? কলে কথা বলছে। ও তোর মতো না, বুঝলি? ওর কাছে দিনে যতগুলো মানুষ কল দেয়, আমার মনে হয় মাসেও তোর কাছে এতগুলো কল আসে না। দেখ, আমি এখানে ঝগড়া করতে আসিনি। তুই খেয়ে যেদিকে যাওয়া যা। এইদিকে আকাশ আসলে ওরা দুইজন খেয়ে বেরিয়ে পড়ে। আকাশ রবিকে জিজ্ঞেস করে, রবিও সব কথা বলতে থাকে। বিকালবেলা ওরা একটা পার্কে বসে আছে, তখন কতগুলো ছেলে ও আসে। ওদের থেকে দূরে বসে আছে। ছেলেগুলোকে আকাশের চেনা চেনা লাগছে, তাই আকাশ ওখান থেকে রবিকে নিয়ে ঘুরতে যাবে তার আগেই ওই ছেলেগুলো ওদের সামনে চলে আসে। ছেলেগুলো বেরিয়ে আসতে রবি কিছুটা ভয় পায়, কেননা রবি সবকিছু পারলেও মারামারি একটু কমই পারে। আকাশ, চল এখান থেকে, ওদের হাতে লাঠি। আকাশ রবিকে একটা পাশে বসিয়ে দিয়ে ওই ছেলেগুলোর কাছে আসে। কি রে, ওই দিন মার খাওয়ার পরও তোদের শিক্ষা হয়নি যে আজকেও চলে এসেছিস মার খেতে? কি করব বল, ওদিন ছিলাম 4-5 জন, আজকে 10 জন। তুই আজকেও ইরার সাথে ভেজাল করছিস। তোকে তো আজকে হাত পা ভেঙে দিয়ে। ওদের কথা শুনে আকাশের বুঝতে বাকি রইল না যে এইগুলো ইরার কাজ, কেননা এখানে আসার পর একমাত্র ইরা ছাড়া অন্য কারোর সাথে ঝগড়া হয়নি। বুঝেছি, তোদের না মারলে তোরা সোজা হবি না। কিন্তু আকাশ বুঝতে পারছে না এরা কি করে জানে ওরা যে এখানে এসেছে। তখনই মনে পড়ল এরা একবার কল দিয়েছিল রবিকে, তখন হয়তো সাকিল বলেছিল, তোরা দাঁড়িয়ে আছিস কেন, মার এই ছেলেটাকে। ওই সময় ওরা মারতে আসে আকাশকে। আকাশ ওদের সবাইকে
এক এক করে মারতে থাকে। ওরা অনেকে ছিল, তাই ওদের মারতে একটু সময় তো লাগছে। এইদিকে ওদের মারা হয়ে গেলে আকাশ রাস্তায় তাকিয়ে দেখে ইরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সাথে ওদের মাটিতে শুয়ে থাকতে দেখে ইরা রাগ দেখে চলে যায়। আকাশ ওইদিকে তাকিয়ে থাকায় রকের পিছন থেকে আকাশের মাথায় বাড়ি দিয়ে চলে আসে ওখান থেকে। যদিও আকাশের মাথায় আঘাত লাগে তা ইরা দেখেনি, কেননা ইরা তার আগেই গাড়ি করে চলে গেল। এইদিকে আকাশ মাটিতে পড়ে যাওয়ায় রবি তাড়াতাড়ি করে আকাশকে ধরে নিয়ে আসে হসপিটালে। হসপিটালের ডক্টর আকাশকে ওটিতে নিয়ে যায়। অন্যদিকে আকাশের ফোনে কল আসে, তা রবি রিসিভ করে। কে বলছেন? স্যার কোথায়? কে স্যার? আকাশ স্যার কোথায়? ওনাকে একটু ফোনটা দিন। ওর মাথায় আঘাত লাগে, তাই হসপিটাল নিয়ে আসছি। কি? এখন এই ঠিকানাটা দিন। রবির ঠিকানা দিয়ে দেয়। ঠিকানা দেওয়ার 6 ঘন্টা পর ওই হসপিটালের ছাদে এক এক করে হেলিকপ্টার ল্যান্ড করে। ওখান থেকে বিশ্বের নামি দামি বিজনেসম্যানরা আসতে থাকে, তার সাথে সিকিউরিটি। এইদিকে কেউ বুঝতে পারছে না এত নামি দামি বিজনেসম্যানরা এখানে কেন আসবে, কারোর মাথায় কিছুই ঢুকছে না। সিকিউরিটি ওখানে এসে আবার কল দেয়। এইদিকে রবি কল রিসিভ করে। দূর থেকে সিকিউরিটি বুঝতে পারে, তাই রবির কাছে এসে, আপনার নাম রবি? স্যারের বন্ধু তাই তো? স্যার এখন কোথায়? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আকাশ এখনো অজ্ঞান। দেখুন, এনারা স্যারের সাথে দেখা করতে এসেছে, তাই স্যারকে এখন নিয়ে যাব আমরা। উনি সুস্থ হলে আবার আসতে পারবে এখানে। কোনো লাভ হবে না, দাঁড়ান, আমি আপনাকে কিছু দেখাচ্ছি। সিকিউরিটি ফোন বের করে আকাশের সাথে উঠানো অনেকগুলো ছবি দেখায়। প্রতিটা ছবিতে আকাশ বিভিন্ন রঙের কোট পরে আছে। ওইগুলো রবি কিছুই বলল না। ওরা আকাশকে হসপিটাল থেকে সাবধানে হসপিটালের ছাদে নিয়ে যায়। এখানে হেলিকপ্টারে উঠিয়ে নেয়। হেলিকপ্টারের ভিতরে পুরো হসপিটালের সব আছে। ওখানে আকাশকে অক্সিজেন এবং যাবতীয় সবকিছু দিতে থাকে। তবে আপনি চাইলে আমাদের সাথে আসতে পারেন। রবি কোনো কিছু না ভেবে ওদের সাথে চলে আসে। এইদিকে কিছু ডক্টর আকাশকে দেখতে থাকে। এখানে যা হচ্ছে তার সবকিছু রবির মাথার উপর দিয়ে যাচ্ছে, কেননা এখানে 4 জন ডক্টর ও 2 জন নার্স এখানে আকাশের ট্রিটমেন্ট করছে। আসার সময় 6 ঘন্টা লেগেছিল, কিন্তু যাওয়ার সময় বিমান আসতে চালানোর জন্য 8 ঘন্টা পর ওরা আকাশের বাড়ির সামনে এসে নামে। বিমান থেকে নেমে রবি তো অবাক, কেননা এখানে এইসব দেখে রবি মনে করেছিল এটা ছোটখাটো একটা এয়ারপোর্ট। বিমান নামাতে অনেকগুলো লোক এসে আকাশকে বিশাল একটা বাড়ির ভিতরে নিয়ে যায়। বাড়ি থেকে সাকিব তাকিয়ে আছে। স্যার, আপনিও ভিতরে আসুন। যেহেতু আপনি স্যারের বন্ধু, তাই আপনাকে স্যার বলেই ডাকবো। একটা কথা বলুন, এই বাড়ি আর এইগুলো এইসব কিছু কার? এই সব কিছুর মালিক আমাদের আকাশ স্যার। উনি এখানে একাই থাকেন। আপনাকে মনে হয় উনি এইসবের ব্যাপারে কখনো কিছু বলেনি। না। আচ্ছা স্যার, ভিতরে চলুন। সিকিউরিটি রবিকে ভিতরে নিয়ে যায়। প্রথমে আকাশের রুমটা দেখায়, এরপর ওখানে রবিকে একটা রুম দেখিয়ে দেয়। আপনি রেস্ট করুন এই রুমে। কোনো কিছুর প্রয়োজন হলে বলবেন, আর সকাল হলে আমরা আপনি রেস্ট করুন এই রুমে। কোনো কিছুর প্রয়োজন হলে বলবেন, আর সকাল হলেই আমরা স্যারকে নিয়ে হসপিটালে যাব। কেননা মাথায় আঘাত লেগেছে, তাই ওনার মাথার পরীক্ষা করতে হবে। রাতের মধ্যে ওনার জ্ঞান ফিরে আসবে, তাই এখন আপনি এখানে ঘুমাতে পারেন। তা না হয় গেলাম, কিন্তু আমি একবার বাবা মাকে তো জানাতে পারি। এই নিন মোবাইল। শুধু ওনাদের বলবেন যে আপনি স্যারের সাথে বেড়াতে এসেছেন, কয়েকদিন পর বাড়িতে আসবেন। স্যারের কি হয়েছে না হয়েছে এইসব কিছু জানাতে হবে না। ঠিক আছে, তাই হবে। এইদিকে রবি ওর বাবা মাকে কল দিয়ে জানিয়ে দেয় যে ওর বাড়িতে আসতে কয়েকদিন দেরি হবে। অন্যদিকে
পরের দিন সকালে সিকিউরিটিগুলো আকাশকে নিয়ে আসে হসপিটালে, সাথে রবিও আসে। ডক্টর অনেকগুলো টেস্ট করতে বলে। সিকিউরিটিগুলো আকাশকে নিয়ে ওই সব টেস্ট করে নেয়। কিছুক্ষণ পর রিপোর্ট আসে। তা দেখে ডক্টর বলে, দেখুন, আকাশ স্যারের মাথায় তেমন একটা ক্ষতি হয়নি। জ্বরে বাড়ি দেওয়ার কারণে অতিরিক্ত রক্ত বের হয়েছে। তার সাথে রক্ত জমাট বেঁধেছিল, তাই মাঝে মাঝে ব্যথা করতে পারে। তবে চিন্তা নেই, 1-2 বার ব্যথা হবে, তারপর কখনো ব্যথা হবে না। এখন ওনাকে নিয়ে যেতে পারেন, তবে ওনার যত্ন নেবেন। কিন্তু এখানে তো তেমন যত্ন নেওয়ার কেউ নেই। কে বলেছে কেউ নেই? আমি তো আছি ওর যত্ন নেওয়ার মতো। সিকিউরিটি, এই ম্যারিকে। উনি স্যারের বন্ধু। ওনাদের বন্ধুত্ব প্রায় 7 বছর ধরে। শুধু তো কি বন্ধুত্ব, নাকি অন্য কিছু আছে? তা আপনাকে কেন বলবো? আরে ভাই, বললে কিছু হবে না। আরে ভাই বলেন প্লিজ। সুমি ম্যাডাম তো স্যারকে পছন্দ করে, কিন্তু স্যার করে না। যাক, তাহলে তো ভালোই হলো। সিকিউরিটি, এই ছেলেটি কে? একে তো আগে কখনো দেখিনি। ইনি স্যারের বন্ধু। একে তো কখনো আমি চোখেও দেখিনি, তাহলে কেমন বন্ধু ওর? ম্যাডাম, উনি বাংলাদেশে থাকে, স্যারের সাথে বাংলাদেশ থেকে এসেছে। তাহলে ডক্টর, আমিও সেবা যত্ন করব। আপনি ওকে না হয় বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন। ঠিক আছে, তাই করছি। এদিকে আকাশকে বাড়িতে নিয়ে আসা হলো। আকাশ শুয়ে আছে। বিকালের দিকে আকাশের জ্ঞান ফেরে। আকাশ চারিদিকে তাকিয়ে আছে, কেননা ও যাকে খুঁজছে তাকে দেখতে পাচ্ছে না, সেই জন্য। স্যার, কাউকে কি খুঁজছেন? এইদিকে তোমরা বাংলাদেশে কি করে আসলে? স্যার, আমরা বাংলাদেশে গিয়ে এখানে আপনাকে নিয়ে চলে আসলাম। তোমাদের খবর কে দিল? দোস্ত, আমি দিয়েছি। আসলে তোকে হসপিটালে আনার পর তোর মোবাইলে কল আসে, তাই আমি ওটাতে সবটা বলি। আমার বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করো। দেখ, আগে মাথাটা একটু ঠিক করে নে। আমরা বরং 2 দিন পরেই যাব। এখানে যেহেতু এসেছি 3-4 দিন, একটু ঘুরে দেখি। ঠিক আছে, তোর জন্য না হয় 3-4 দিন থাকলাম। সিকিউরিটি ওকে এই শহরটা ঘুরে দেখাবে, দেখবে ওর যেন কোনো সমস্যা না হয়। যা যা কিনতে চাই কিনে দেবে। কি বলছো কি আকাশ? এই ছেলের জন্য তুমি এখানে থাকতে রাজি হয়েছো, আর আমার জন্য? একদম চুপ সুমি। রবি, তুই তাহলে ওদের সাথে যা। আর সুমি, তুই রবিকে সাথে নিয়ে এই শহরটা ঘুরে দেখা। আমি তো পারবো না। না পারলেও পারতে হবে, যা বলছি। এইদিকে রবি তো অনেক খুশি, কেননা সুমিও সাথে আসছে। এইদিকে ওরা বেরিয়ে যায়। এই কয়েকদিনে ওরা অনেক জায়গা ঘুরে নেয়। এইদিকে বাংলাদেশে এরা ভার্সিটিতে মন খারাপ করে বসে আছে, কেননা রবি নেই ভার্সিটিতে। তার উপর আকাশের জন্য কিছুটা চিন্তা হচ্ছে ওর, কেননা রকির মাধ্যমে জানতে পেরেছিল আঘাতটা বেশি জোরেই লেগেছে, সেই জন্য ইরার টেনশন হচ্ছে। এইদিকে 4 দিন পর আকাশ, সুমি ও রবি ওরা 3 জন বাংলাদেশে আসে। এখন হয়তো আপনারা ভাবছেন সুমি কেন এসেছে, এর কারণ আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষায়। ওরা এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে চলে আসে বাড়িতে। বাড়িতে ওদের দেখে রবির মা বলে, তোরা এসেছিস, যাক ভালোই হয়েছে, আয় ভিতরে আয়। কিন্তু এই মেয়েটাকে? আন্টি, ও আমার বন্ধু, যদি এখানে থাকে কোনো সমস্যা হবে না তো? আচ্ছা, তোমরা ভেতরে এসো। এইদিকে সুমি বাড়িটা দেখতে থাকে, সাথে কোথায় কি আছে তাও দেখতে থাকে। বাড়িটা সুমির কাছে ছোটই লাগছে, কেননা এর চেয়ে বড় বাড়িতে সুমি থাকে, সেই জন্য। ওরা রুমে যাওয়ার পর, আচ্ছা আকাশ, এই রুমগুলো তো অনেক ছোট। ছোট কই দেখলি? ঠিকই তো আছে। তোর থেকে ছোট মনে হলে হোটেলে যা। না থাক। ওই দিন ওরা রেস্ট নেয়। পরের দিন সকালে রবি আকাশ ও সুমিকে নিয়ে ভার্সিটিতে যায়। আমাদের এখন কি ভার্সিটিতে পড়তে হবে নাকি? আরে না, আমরা তো এসেছি ঘুরতে। তাহলে তো ভালোই হবে, চলো কোথাও গিয়ে বসে পড়ি।
এইদিকে ওরা গিয়ে বসে পড়ে। অন্যদিকে ইরা দূর থেকে তাকিয়ে তাকিয়ে সব দেখছে। আকাশের মাথায় ক্যাপ ছিল, কেননা অপারেশন করার জন্য চুল কেটে ফেলতে হয়েছিল, তাই ক্যাপ ব্যবহার করে যাতে কেউ না বুঝতে পারে। যদিও ইরা যে এই কাজ করেছে তা যদি অন্য কেউ জানতো তাহলে ইরাকে আর রনিকে তো প্রায় মেরেই ফেলতো। অন্যদিকে ওরা গিয়ে বসে পড়ে, এইভাবে কিছুক্ষণ কথা বলতে থাকে। অন্যদিকে রবিকে সুমির পাশে গিয়ে বসে, তাই সুমি অনেকটা বিরক্তি ভাব নিয়ে বলে, আপনি সব সময় আমার পাশে বসার জন্য চেষ্টা কেন করেন? ভালো লাগে সেজন্য বসি। ভাব দেখে তো মনে হচ্ছে। কি? কিছু না। কিছুক্ষণ পর ইরা ওখানে আসে, তাও রকিকে নিয়ে। ইরা ও রকি এসে রবির সামনে দাঁড়ায়। এখন হয়তো আপনারা ভাবছেন রকি তো আকাশকে মেরেছে, তাহলে এখন কেন আকাশের সামনে এসেছে? আসলে তাহলে ব্যাপারটা আপনাদের বলি। এর নাম যেমন রকি, তেমনি যে আকাশকে মেরেছে তার নাম রকি, তাই আপনারা কনফিউজ হবেন না। রবি, তুই এখানে? এতদিন কোথায় ছিলি তুই? আমি তো আকাশের সাথে আছি। কথাটা বলার আগে আকাশ রবির হাত ধরে থামিয়ে দেয়। কিরে, তুমি গেলি কেন? আসলে কয়েকদিন আগে কারা যেন আমাকে মারতে আসে, ওরা আমার মাথায় আঘাত করে, তাই আমি হসপিটালে ছিলাম, আর ও আমার সাথে ছিল। তা তো থাকবেই, নয়তো তোর মতো ছোট লোকের হসপিটালের খরচ কে দিত? ভাগ্য ভালো করে বন্ধু পেয়েছিস, নয়তো বিনা চিকিৎসায় মারা যেতি। ওই মেয়ে, তুমি কাকে কি বলছো? তুমি আকাশকে ছোট লোক বলছো? তুমি জানো আকাশকে আর কি ওর পরিচয়? আমার দরকারও নেই ওর মতো ছোট লোকের পরিচয় জানার, তাই আপনি ওর এখানে সাফাই গাইতে আসবেন না। ইরা, সে কখন থেকে ছোট লোক বলে যাচ্ছিস? ওর নামে আর একটা খারাপ কথা বললে আমি কিন্তু তোর গায়ে হাত দিব বলে দিলাম। কি, তুই ওই ছেলের জন্য তোর ফ্রেন্ডের গায়ে হাত দিবি? হ্যাঁ দিব। তোর সাথে যেমন আমার 13 বছর ধরে পরিচয়, তেমনি ওর সাথেও 15 বছর ধরে আমার পরিচয়, তাই তোর থেকে ওর প্রায়োরিটি বেশি। তাছাড়া তুই তো 10 বছর আগে এমন ছিলি না, তাহলে কি ওই ব্যাপারটার জন্য? ওই একদম চুপ, এই কথা যেন অন্য কেউ না জানে, বুঝলি? তুই কবে ঠিক হবি সেটাই তো বুঝতে পারছি না। সে তোকে বুঝতে হবে না। তাছাড়া এই মেয়েটাকে, ও তো আকাশের ফ্রেন্ড, তো 7 বছর ধরে, আর আমার সাথে তো 1 সপ্তাহ হলো পরিচয়। বাহ, ভালোই তো। এমন একটা মডার্ন মেয়ে যে এমন ছেলের সাথে বন্ধুত্ব করবে তা না দেখলে ভাবতেও পারতাম না। তুই কি এখনো ওই ছেলের জন্য অপেক্ষা করছিস? দেখ, তুই ওই কথা আর ওঠাবি না। ঠিক আছে, এখন তুই যা, আমি না হয় ওর সাথে আড্ডা দিয়ে বিকেলে তোর সাথে দেখা করবো। যাচ্ছি আমি। এইদিকে ওরা আড্ডা দিয়ে চলে যায়। অন্যদিকে আকাশ ওর ব্যবসা বাণিজ্য সবকিছু ফোনের মাধ্যমে ঠিক করতে থাকে। অন্যদিকে আকাশ ও সুমি ওর রুমে গল্প করতে থাকে। অন্যদিকে রবি চলে গেল ইরার সাথে দেখা করার জন্য। হ্যাঁ বল, তোর আব্বু আমাকে বলেছে তোকে বোঝানোর জন্য। কোন ব্যাপারে? আমি ঠিক বুঝলাম না। তোর জন্য উনি ছেলে দেখতেছে, আর সেখানে তুই কিনা এখনো সে ছোটবেলার খেলার সাথে জন্য অপেক্ষা করে বসে আছিস। সে যদি কখনো না ফেরে? তাকে তো ফিরতেই হবে আমার জন্য। সে যদিও ফিরে তোকে খুঁজবে কি করে? কারণ তুই শুধুমাত্র ওর নামটা ছাড়া কোনো কিছুই তোর মনে নেই। তাতে কি, আমি ওর জন্য অপেক্ষা করব। তবে ছোটবেলায় ছবি আছে আমার কাছে। এখন কি দেখাতে পারবি সে ছবিটা? আমি তো সাথে করে আনিনি, তবে যত বছর অপেক্ষা করতে হয় না কেন, আমি ওর জন্য অপেক্ষা তো করবই। তুই আমাকে তাহলে কিছু কাহিনী বলতো। তাহলে শোন, আমরা ছোটবেলা থেকে ভালো বন্ধু ছিলাম, দুজনে একসাথে বড় হয়েছি 10 বছর ধরে। তবে আমরা তো তখনও বড়লোক ছিলাম, ও ছিল গরিব। আমার জন্মদিনে ও আমাকে জড়িয়ে ধরে ভালোবাসি কথাটা বলেছিল, যা আমার বাবা মেনে নিতে পারেনি। কেননা ও তখন সবার সামনে আমাকে জড়িয়ে ধরে সাথে চুমুও দিয়েছিল এবং ভালোবাসার কথাটাও বলে। তো আকাশের পরিবার কি তখন ছিল না? ছিল, কিন্তু আমার বাবা ওনাদের অপমান করে বের করে দেয়, কেননা ওরা গরিব বলে। তাহলে তো তুই গরিবদের জন্য ভালোবাসা থাকার কথা, সেখানে তুই ঘৃণা কেন করছিস? কারণ ও গরিব বলে আমি ওকে পাইনি, তাই আমি গরিব সহ্য করতে পারি না। সে যদি কখনো তোর সামনে আসে, তোকে তার ছোটবেলার ভালোবাসার মানুষ বলে? যদি এমনটা হয় তাহলে ওকে প্রমাণ দিতে হবে। যেমন একটা প্রমাণ ও আমাকে দিয়ে গিয়েছে,
তেমনি আমারও একটা প্রমাণ ওর কাছে আছে। কি বলছিস? কি প্রমাণ তা তো বুঝতে পারছি না, একটু ভেঙে বলবি কি? ওই কথা শুধু আমি আর ও জানি, অন্য কেউ জানে না, তাই আমি তোমাকেও বলতে পারবো না। শুধু ওর জন্য অপেক্ষা করে বাকি জীবনটা কাটিয়ে দিব। সে হয়তো তোর জন্য অপেক্ষা নাও করতে পারে। তা হওয়ার নয়, কেননা সে আমাকে কথা দিয়েছিল নিজেকে প্রতিষ্ঠিত করে আমার কাছে ফিরে আসবে, তাই আমি অপেক্ষা করেই যাব। এখন উঠি রে, তোকে একটা কথা বলার ছিল। কি কথা? কোনো সিরিয়াস কথা কি? কথাটা যে কিভাবে বলছি। সিরিয়াস কোনো কথা? আসলে ওই দিন আকাশকে মারার পেছনে আমারই হাত ছিল। আমি ওকে গুন্ডা দিয়ে মার খাতে চেয়েছিলাম, কিন্তু ওরা যে মাথায় আঘাত করবে তা ভাবতেও পারিনি। কেন করতে গেলি এমনটা? তাছাড়া আকাশ কি তা জানে? হ্যাঁ জানে, কারণ তখনও আমাকে দেখে ফেলে রাস্তায়। ওকে মেরেছি তুই যখন ওর জন্য আমার গায়ে হাত তুলেছিলি, সেই জন্য। পারলে ক্ষমা করে দিস, আমি গেলাম। ক্ষমা চাইলে ওর কাছে গিয়ে যেতে পারিস। ওর মতো ছেলের কাছে আমি কখনো ক্ষমা চাইবো না, চলি আমি। এইদিকে ইরা চলে যায়। ইরা যাওয়ার পর রবি ভাবতে থাকে আকাশ সবকিছু জানার পরও কেন চুপ করে বসে আছে তা রবি বুঝতে পারছে না। ওইদিকে আকাশ ও সুমি গল্প করতে করতে ঘুমিয়ে যায়। রবি পাশে এসে দেখে আকাশ শুয়ে আছে আর সুমি আকাশের পায়ের ওপর মাথা দিয়ে শুয়ে আছে। এগুলো কি? ও অসুস্থ, সেখানে কিনা আপনি? তাতে কি, এটা কোনো ব্যাপার না। আচ্ছা আপনি এখানে থাকুন, আমি আমার রুমে গেলাম। এদিকে সুমি চলে যাবার পর রবি আকাশকে ডেকে তোলে। কি রে, তুই কখন আসলি? মাত্র। আচ্ছা তুই কি সুমিকে ভালোবাসিস বা পছন্দ করিস? আমি কেন ওকে ভালোবাসবো? তাছাড়া আমি আমার ছোটবেলার খেলার ফ্রেন্ডকে ভালোবাসি। সুমি আমার ভালো বন্ধু, কিন্তু হঠাৎ হয়েছে কি? ওকে দেখলাম তোর পায়ের উপর শুয়ে আছে, তাই আমি তোকে কথাটা বলেছি। এটা কোনো ব্যাপার না, ও মেয়েটা ভালো। ও আমার প্রতি দুর্বল তা তোকে বলেছি, আমিও ওকে বলেছি। কেন ওকে ভালোবাসতে পারবো না? তা সুমি তখন কিছু বলেনি? ও বলেছে আমি যদি ছোটবেলার ফ্রেন্ডকে ফিরে পাই তাহলে ও আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে, নয়তো কি? বল না বন্ধু, বল প্লিজ। আমাকেই বিয়ে করবে। কিন্তু তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই ওকে... ঠিক ধরেছিস, আমি ওকে ভালোবেসে ফেলেছি। চিন্তা করিস না, আমি আমার ভালোবাসার মানুষকে পাই, তারপর সুমিকে তোর কাছে ফিরিয়ে দেব, কথা দিলাম। সত্যি বলছিস? তুই আমার সত্যি? কারণ আমি যাকেই পছন্দ করব ও তাকেই পছন্দ করবে, সাথে বিয়েও। সত্যি বন্ধু, তুই অনেক বড় উপকার করলি, কিন্তু তুই তাকে পাবি কোথায় এত বড় ঢাকা শহরের ভিতরে? দেখি কোথায় পাওয়া যায়। আচ্ছা রাত হয়েছে, এবার খেতে হবে। ওরা সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ওরা তিনজনে চলে যায় ভার্সিটিতে। ওখানে আবারও আড্ডা দিচ্ছে। তখন রকি ওর বন্ধুদের নিয়ে এসে সুমিকে দেখে। ওয়াও, এত সুন্দর একটা মেয়ে বসে আছে একটা ক্ষেত ছেলের পাশে, তা কি ভাবা যায়? তা আমার পাশেও তো বসতে পারো। দেখ রকি, ভালো হবে না কিন্তু আবার বন্ধু আর সুমিকে কিছু বলবে। কি করবি তুই? আমি কিন্তু আমার মামাকে কল দিব। তুই জানিস না ওনার পাওয়ার কতটুকু? তুই তো নিজেও জানিস আমার পাওয়ার কতটুকু, তাই শুধু শুধু নিজের ক্ষতি করতে আসছিস বলতো? দেখ রকি, এখান থেকে যা, নয়তো ভালো হবে না কিন্তু। রকি রবির বুক ধরে ধাক্কা দেয়। এতে করে রবি এসে আকাশের কোলে এসে পড়ে। আকাশ ওখান থেকে উঠে রকিকে মারতে থাকে। রকিকে মারার কারণে ওর বন্ধুরা আসে, এতে করে কোনো কাজ হয় না। কয়েকজন গিয়ে সুমিকে ধরে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সুমিও কয়েকজনকে মেরে ওখানেই শুয়ে দেয়। তা দেখে বাকিরা সবাই অবাক। কি দেখছিস? সুমি অন্য সবার মতো সাধারণ মেয়ে না যে শুধু আড্ডা মস্তি করবে। ও মার্শাল আর্টের ট্রেনার, তাই ওর সাথে লাগতে গিয়ে শুধু শুধু নিজের হাত পা ভাঙতে কেন যাবি? আকাশের কথায় ওরা সুমিকে ছেড়ে রকির কাছে আসে, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। আকাশ ওদেরকেও মেরে ছুঁয়ে দেয়। ওদের মারার কিছুক্ষণ পর পুলিশ এসে আকাশকে ধরে নিয়ে যায়, কেননা রকির মামা একজন রাজনীতিবিদ। রকি কল দিয়ে বলাতে ওর মামা পুলিশ পাঠিয়ে দেয়।
যেহেতু ওর মামা রাজনীতিবিদ, তাই উকিল জামিন নেওয়াতে ভয় পাচ্ছে। এইদিকে আকাশ জেলের ভেতর বসে আছে। পুলিশ স্টেশনে কল আসে। কল আসার 5 মিনিট পর আকাশকে ছেড়ে দেয় পুলিশ। কি কারণে, কেন ছেড়ে দেয় তা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করেন। ওখান থেকে বের হলে সুমি ও সাকিল ওকে নিয়ে পাশে চলে আসে। সুমি, তুই না থাকলে তো। আরে তুই আমার বন্ধু, তোকে বাঁচানো আমার কর্তব্য। তাছাড়া তুই এইভাবে চললে তো তোর এই অবস্থা হবেই। তোর যে ক্ষমতা তা তুই যদি এই দেশে প্রয়োগ করিস তাহলে এই দেশটাই তুই কিনে নিতে পারবি। তা তো পারবই, কিন্তু ছোটবেলার মানুষটাকে তো আমাকে এই পোশাকেই খুঁজে বের করতে হবে। তুই কবে ঠিক হবি তাই তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি অনেক চেষ্টা করেও তো পারিনি, কিন্তু সুমি কি করে পারলো? কারণ রাজনীতিবিদের কারণে তো আমি চেষ্টা করে পারলাম না। তুই না পারলেও সুমি ঠিকই পারবে। তা কি করে? কারণটা হচ্ছে আমার মামা আমেরিকার অ্যাম্বাসির প্রধান। ওনাকে কল দিয়েছি, উনি এই দেশের প্রধানমন্ত্রীকে বলে বাকিটা তো দেখতেই পেলেন। একজনের থেকে একজনের পাওয়ার অনেক। আকাশের পাওয়ার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, তাই চুপচাপ বসে থাকেন। আমি তো এটাই বুঝতে পারছি না আকাশ কেন এমন করে চলছে। আমেরিকার আকাশ যখন কোট প্যান্ট শু পরে, মোট কথায় ওর গায়ে যা যা থাকে ওই সব কিছু যদি বিক্রি করে দেয়, তাহলে এই যে মিস্টার রবি, আপনি 1 বছর ধরে ওই টাকা খরচ করতে পারবেন। তা তো আমি ওই বাড়িতে গিয়েই বুঝতে পারছি। এখন একটা কথা বলুন, আপনি এখানে কেন এসছেন? আকাশ তো এসছে ওর কাজে, কিন্তু আপনি কেন? কারণ আমি সব সময় আকাশের পাশে থেকেছি, তাই এবারও থাকবো। ব্যবসা আব্বু সামলাবে, আর আকাশের বিজনেস ও ফোনে ফোনে সব করে নিতে পারবে। ওরা বাসায় চলে আসে। এইদিকে যতই দিন যাচ্ছে ততই খারাপ হতে চলেছে, কেননা ইরা আকাশকে একদম সহ্য করতে পারে না। সেই জন্য ভার্সিটিতে গেলে আকাশকে প্রতিনিয়ত অপমান করেই চলেছে, যা আকাশের মোটেও ভালো লাগছে না। তাই আকাশ ভেবে নেয় এবার খ্যাত ছেড়ে ভালো পোশাকে চলে আসবে। ওইদিকে ভার্সিটিতে আজকে আকাশ যায়। ওখান থেকে ওর ক্ষুধা লাগে, একটা রেস্টুরেন্টে যায়। তার সঙ্গে পথ মধ্যে যেসব ছোট ছোট বাচ্চা ভিক্ষা করে ওদেরকে নিয়ে। কিন্তু আজকেও রক্ষা হলো না, কেননা আজকেও ইরা এসেছে ওর বাবা মাকে নিয়ে। এইদিকে আকাশ ওদের ওখানে চেয়ারে বসিয়ে খেতে দেয়। ওয়েটার খাবার নিয়ে আসে, ওরা খাবার খেতে থাকে। তখন ইরার আব্বু আকাশকে ডাক দেয়। এই ছেলে, এদিক আসো। জি আঙ্কেল, আমাকে বলছেন? বাবা, ওকে কেন ডাকছো? তুই চুপ কর, ওকে আসতে দে। কেন ডেকেছেন? তোমাকে দেখে তো গরিব মনে হয়, তা এত দামি রেস্টুরেন্টে যাও আসলে কিছু ভিখারি নিয়ে আসলে? ও, জানতে পেরেছো এখানে ভিখারিদের ফ্রিতে খাওয়ানো হয়, তাই খেতে চলে এসেছো। এই হোটেলের মালিকও কেমন, কই থেকে এইসব অফার দেয় কে জানে। দেখুন, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে এই বিষয়ে কথা বলতে হবে না। ওই খ্যাত ছেলে তোর সাহস কি করে হয় আমার বাবার সাথে এরকম কথা বলার? কথা বলতে হলে খ্যাতের প্রয়োজন হয় না, একটু সাহসের প্রয়োজন হয়। তোর তো দেখি অনেক সাহস, তুই জানিস আমি কে? তাহলে আগে পরিচয়টা দিন। আমি এই শহরের চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিক। তাহলে একটা কথা শুনে রাখুন মিস্টার চৌধুরী, আমি যদি আপনাকে পথের ভিখারি না বানিয়েছি তাহলে আমার নামও আকাশ না, কথাটা মনে রাখবেন। যা যা, তোর মতো ভিখারি আমার কিছুই করতে পারবি না। তোকে যদি আমার চারপাশে দেখি তাহলে বেঁচে ফিরতে পারবি না, বলে দিলাম। আপনার মেয়েও অনেক ধমক দিল, কিন্তু কোনো কাজে আসেনি, তাই সেগুলো আপনাদের কাছে রেখে দেবেন। তবে আপনাকে আমি 1 মাসের ভেতরে পথের ভিখারি বানিয়ে ছাড়বো, মনে রাখবেন। এইদিকে আকাশ চলে আসে ওখান থেকে, সাথে রেস্টুরেন্টে বিল দিয়ে দেয়। ওই দিন রাতে আকাশ ল্যাপটপ নিয়ে বসে, কেননা চৌধুরী গ্রুপকে পথে বসানোর জন্য আকাশ আমেরিকার বিজনেসম্যানদের সাথে কথা বলবে। তাই সবাই লাইভে আসে, সাথে বাংলাদেশে যারা কাজ করে তারাও আসলো।
আপনাদের আমি যে কারণে এখানে ডেকেছি, আপনারা সবাই বাংলাদেশে অনেক ব্যবসায়ী করেন, আবার অনেকে বাংলাদেশে থেকে ব্যবসা করেন। তাই আপনারা এখানকার চৌধুরী গ্রুপ অফ কোম্পানি ওনার সাথে আপনাদের যত ডিল আছে তা সব ক্যান্সেল করে দেবেন। এক কথায় ওনার সাথে কোনো ব্যবসাই করতে পারবেন না। এতে আপনাদের যে সমস্যা হবে তা আমি দেখব। আমি যা যা বলেছি আপনারা শুধু মাত্র এইগুলো ফলো করবেন। তাই আজকে থেকে ওনার সাথে যা যা আছে সব ক্যান্সেল করে দেবেন। সবাই আকাশের সাথে কথার উত্তরে হ্যাঁ বলে। এরপর থেকে শুরু হলো আসল কাজ। একে একে সবাই চৌধুরীদের সাথে সকল ডিল ক্যান্সেল করে দেয়। এতে করে চৌধুরীর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে, কেননা এখন সবাই ওর সাথে ডিল ক্যান্সেল করার কারণে ওনার অনেক লস হয়, যা উনি ভালো করে বুঝতে পেরেছেন। তবু উনি তেমন একটা আগ্রহ দেখাননি, কারণ 5 কোটি টাকা লস হয়েছে। সেই জন্য এটা সামান্য মনে করে কিছু বলেননি। অন্যদিকে আজকে আবার ইরার সাথে আকাশের দেখা হয়। ওই ছোট লোকের বাচ্চা, তুই কি এমন করেছিস যে আমার বাবা এত বড় ক্ষতি হলো? সবে মাত্র তো শুরু, এরপর দেখুন আরো অনেক কিছু হবে। আপনার বাবাকে আমি পথে নামিয়ে দেব, মনে রাখবেন। আমিও দেখব কি করে তুই তা পারবি। এইদিকে ইরা চলে আসে। অন্যদিকে ইরার বাবা এই দেশের বিজনেসম্যানদের সাথে কথা বলে, কিন্তু ওরা মুখ ফিরিয়ে নেয়, কেননা আমেরিকা থেকে অর্ডার করার কারণে নাকি ওরা এমনটা করে। তাই ইরার বাবা ওখান থেকে বাড়িতে চলে আসে। বাবা, তোমাকে এমন কেন দেখাচ্ছে? আমাদের তো সব শেষ হয়ে যাচ্ছে, কেউ আমাদের সাথে কাজ করতে চাইছে না। এমন চলতে থাকলে তো আমাদের 1 মাসও সময় লাগবে না পথে নামতে। আব্বু চলো, আমরা দুজনে আমেরিকায় যাব, ওখানে ওনাদের সাথে কথা বলবো। আমার বিশ্বাস ওনাদের বোঝালে ওরা ব্যাপারটা ঠিকই বুঝতে পারবে। তুই যখন বলছিস তাহলে আমরা 2 দিনের মধ্যেই যাব। আমি তাহলে যাওয়ার ব্যবস্থা করছি। এইদিকে আকাশ বসে আছে বারান্দায়। তখন সুমি এসে জানায়, সরি আকাশ, আমাদের আমেরিকা যেতে হবে। কেন? ওখানে তুই ছিলি না, তাই অনেক ফাইল পড়ে আছে, তোকে ওইগুলো দেখে সাইন করে চলে আসতে হবে। আচ্ছা, তাহলে যাওয়ার ব্যবস্থা করো। কে কোথায় যাচ্ছে? আমাদের 7 সপ্তাহের জন্য আমেরিকায় যেতে হবে। কেন? ওখানে অনেক ফাইল আটকে আছে আকাশ, ওইগুলো দেখে ফাইল সাইন করতেই হবে। তাই আমাদের 7 দিনের মতো থাকতে হবে। তার মানে সুমিকে 7 দিন না দেখে থাকতে হবে? কি ভাবছেন? আমাকেও যদি। সুমি, আমাদের 3 জনেরই যাওয়ার ব্যবস্থা করো। এইদিকে আকাশের কথায় রবি তো মহা খুশি। পরের দিন ওরা বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। ওরা ওখান থেকে আমেরিকায় চলে আসে। ওখানে আসতে 10টি গাড়ি আসে আকাশকে নেওয়ার জন্য। ওরা গাড়িতে উঠে পড়ে। এইদিকে পথে সুমি ওর পাশে নেমে যায়। এই বাড়িটা কি তোমার? একই তো হলো। তাহলে যাই, চলেন তাহলে। সুমি, সাবধানে রাখবি ওকে। আর রবি, তোরা আসলে চাইলে সুমিকে বলবি, ও গাড়িতে করে তোকে আমার কাছে পাঠিয়ে দেবে। ঠিক আছে বন্ধু। দিকে আকাশ চলে, অন্যদিকে রবি সুমির সাথে বাড়ির ভিতরে যেতে থাকে। সুমিদের বাড়ি দেখে রবি তো পুরাই অবাক, কেননা বাড়িটা অনেক সুন্দর, তার সাথে অনেক বড়। বাড়িতে নিয়ে যেতে কেউ তখন ছিল না, কারণ সুমির বাবা তখন অফিসে ছিলেন। এইদিকে আকাশ ওর বাড়িতে চলে আসে। অন্যদিকে সিকিউরিটিদের বলে দেয় অফিসে যেন কল দিয়ে বলে ফাইল রেডি করে রাখতে। এইদিকে রবি সুমির পাশে গিয়ে বসে। এখানে কেন বসেছেন? তাহলে কোথায় গিয়ে বসবো? কোথায় আবার? আপনি রুমে গিয়ে রেস্ট নিন। রুমটা তো দেখিয়ে দেবেন। তখন সুমি সিকিউরিটি ডাকতে গেলে রবি সুমিকে থামিয়ে দিয়ে বলে, আরে ওদের কেন ডাকছেন? ভয় নেই, ওরা আপনাকে রুম নিয়ে যাবে, মারতে আসবে না, বুঝলেন? আমি তো ভেবেছি মারতে আসবে। রবির কথা শুনে সুমি হেসে ওঠে। এই প্রথম রবির কথায় সুমি হেসেছে, তাই রবি সুমির দিকে তাকিয়ে থাকে। কি দেখছেন? তোমাকে। কি? কিছু না, আমি রুমে যাই, কেমন?
রবি সিকিউরিটিদের সাথে চলে যায় রুমে। ওখানে গিয়ে রেস্ট নেয়। এইদিকে আকাশ ভাবতে থাকে কবে ওর ভালোবাসার মানুষটার দেখা পাবে সে। এইদিকে পরের দিন ইরা ওর বাবাকে নিয়ে আসে। তখন ইরার বাবা ইরাকে এই শহরটা ঘুরে দেখাতে থাকে, কেননা ইরার বাবা এই শহরে আরো অনেকবার এসেছে। কিছু দূর যাবার পর ইরার বাবা ইরাকে বলে, ইরা, ওই যে কোম্পানিটা দেখছিস, ওই কোম্পানি হচ্ছে এখানকার সবচেয়ে বড় কোম্পানি। আমরা যে রেস্টুরেন্টে খেয়ে থাকি সব সময়, ওই রেস্টুরেন্ট এই কোম্পানির মালিকই চালায়। এর মালিক কিন্তু অনেক ভালো। এই পুরো কোম্পানির মালিক একটা ছেলে, তাও এখনো বিয়ে করেনি। কি হলো, এত বড় কোম্পানির মালিক একজন, তাহলে তো অনেক মেয়েই ওনার উপর ফিদা হয়ে আছে। হতে পারে, তবে এখন পর্যন্ত কেউ ওনাকে দেখেনি। ও তা বলো বলো। শোন, আমরা যদি ওনাকে বলি আমাদের সমস্যার কথা, উনি যদি রাজি হয়ে যায়, তাহলে আমার কোম্পানি আগের মতো হয়ে যাবে। তাই তুই চিন্তা করিস না, শুধু ওনার কাছে দেখা করতে পারলেই হলো। এত বড় একজন মানুষের সাথে বলেই কি দেখা করতে পারবে? আরে সেজন্য তো আসার আগেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি। এখন শুধু কল পেলেই চলে আসব। তুই চিন্তা করিস না, সব আগের মতো হয়ে যাবে। এখন শুধু উনি বললেই হবে। আচ্ছা আব্বু, তাহলে ওই খ্যাত ছেলেটা কি করে করলো এইসব? সেটা তো আমিও ভাবছি, ওই ছেলে কিভাবে করলো এই সব কিছু। আচ্ছা, ওর খেলা তো ওখানে গিয়ে শেষ করব, আগে আমাদের কোম্পানি ঠিক করি। এইদিকে ইরার বাবা ইরাকে নিয়ে একটা হোটেলে ওঠে। ওখানে ওনারা ওই দিন রেস্ট করে। এইদিকে পরের দিন আকাশ অফিসে যায়, সাথে আকাশের সাথে রবিও আছে। এইদিকে রবি তো আকাশের পার্সোনালিটি দেখে অনেক অবাক, কেননা এত ভিআইপি ভাবে আকাশ চলাচল করে তা দেখে রবি তো অবাক। বন্ধু, তোর দেখি এইগুলো কোনো ব্যাপার না, তুই আমার সাথে সাথে দেখবি তোর পাওয়ার কোথায় থেকে কোথায় উঠে যাবে। না ভাই, আমার এসব লাগবে না, আমার শুধু সুমিকে পেলেই হবে। চল, তোকে আমার কেবিন দেখাই। চল তাহলে। ওরা দুইজন কেবিনে যায়। কেবিনে গিয়ে তো রবি অনেক অবাক হয়, কেননা এত বড় কেবিন রবি কখনো আগে কোথাও দেখেনি। এইদিকে ওরা কথা বলছে, ঠিক তার কিছুক্ষণ পরেই শিমু আকাশের কেবিনে আসে কতগুলো ফাইল নিয়ে। দোস্ত, এই ফাইলগুলো আমাদের কোম্পানির, তুই একটু। এ কি করে সম্ভব? কি সম্ভব? তোমার কোম্পানির ফাইল ও কেন দেখবে? রবি, তুই বুঝবি না। সুমি, তুই ফাইলগুলো রেখে যা, আমি অফিসের লোকেদের বলে দেব। ওরা ফাইলগুলো চেক করা হয়ে গেলে তোর কাছে পাঠিয়ে দেব। তুই বরং রবিকে তোর সাথে নিয়ে গিয়ে একটু শহরটা ঘুরে দেখা। কি আমি দেখাবো? তুইও চল আমার সাথে। তুই তো দেখেছিস কত কাজ, এইগুলো শেষ করতে করতে তো আমার সময় চলে যাবে। তাই তুই যা ওকে নিয়ে। যাচ্ছি, তুই তাহলে কাজ কর। এই যে মিস্টার রবি, চলুন আমার সাথে। এইদিকে রবি যাবার সময় আকাশকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে আকাশ সিকিউরিটিদের ওর রুমে আসতে বলে। স্যার ডেকেছেন? হ্যাঁ, এই ফাইলগুলো নিয়ে ম্যানেজারকে দাও, আর ওনাকে বলো এগুলো অফিসের স্টাফকে দিয়ে দিতে। ওরা যেন এগুলো ঠিক করে নেয়। ঠিক আছে স্যার, তাই হবে। আচ্ছা স্যার, আপনার সাথে যে একটা ছেলেকে দেখলাম, ওনাকে কি সিকিউরিটি দিতে হবে? ওকে দেওয়া লাগবে না, কারণ ওকে চিনে না। তুমি গিয়ে তোমার কাজ করো। তার উপর সুমিও আছে, তাই চিন্তা করতে হবে না। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। এইদিকে সিকিউরিটি ফাইল নিয়ে ম্যানেজারকে বলে দেয়। অন্যদিকে ইরা ওর আব্বুর সাথে ঘুরতে বের হয়, কেননা ইরার আব্বু যার সাথে মিট করতে এসেছে তার সাথে মিট করা পর্যন্ত তেমন কোনো কাজ নেই, কেননা উনি সবাইকে বোঝানোর চেয়ে বড় স্যারকে বললেই হবে। এইদিকে ইরা ওর বাবার সাথে শপিং মলে আসে। অন্যদিকে সুমি ওর সব কাজ শেষ করে রবিকে নিয়ে শপিং মলে আসে। শপিং মলের সামনে এসে, ওয়াও, এত বড় শপিং মল!
এই শপিং মলের মালিক আকাশ। আপনার এখানে একটা টাকাও খরচ করতে হবে না, তাই যা যা লাগবে কিনে নিতে পারেন। কি বলছেন? চলুন আমার সাথে। সুমি রবিকে নিয়ে পুরো শপিং মল ঘুরে দেখাতে থাকে। রবি ওর জন্য অনেক কিছু কিনে দেয়। এইদিকে সুমিও ভাবছে শপিং মলে যখন এসেছে তাই কিছু তো কেনা দরকার। তাই সুমি রবিকে নিয়ে মেয়েদের একটা সাইড আছে ওখানে যায়। ওই সাইডে কোনো ছেলে যেতে পারে না, কারণ ওখানে যদি কোনো ছেলে যেতে হয় তাহলে কোনো মেয়ের পরিচিতি হয়েই যেতে হবে। তাই সুমি যাওয়ার সময় রবিকে নিয়ে যায়, তাই রবিকে কেউ কিছু বলেনি। ওয়াও, কি সুন্দর। এই জন্যই আপনাদের মতো ছেলেদের এই সাইডে আনতে হয়। রাগ কেন করছেন? আমি তো বানি কুইনকে দেখে। তাতে কি, ম্যানেকুইন তো। আচ্ছা বাদ দিন, উল্টাপাল্টা কোনো দিকে তাকাবেন না। আমি ভেতরে যাব, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। ঠিক আছে, আমি এখানে আছি, কোথাও যাচ্ছি না। 10 মিনিট লাগবে, অপেক্ষা করেন। এইদিকে রবি দাঁড়িয়ে আছে, অন্যদিকে ইরা ওখানে আসে। তখন ইরা দূর থেকে রবিকে দেখতে পায়, কিন্তু ইরা পরে ভাবতে থাকে, আচ্ছা রবি কি করে এখানে আসবে? আমি নিশ্চয়ই ভুল দেখছি, হয়তো ওর মতোই হতে পারে। সে যাই হোক, আমি আমার কাজে যাই। এইদিকে ইরা এইদিকে আসছে, অন্যদিকে রবিও সেম ভাবে ভাবতেছে, কিন্তু এখন শিওর হবে কি করে তাই তো বুঝতেছে না। ইরা প্রায় রবির কাছাকাছি চলে এসেছে, তখনই সুমি ভিতর থেকে বের হয়ে আসে। হয়ে গেছে, চলুন। এদিকে ইরা সুমিকেও চিনতে পারে, তখন আর বুঝতে বাকি রইল না যে এটাই রবি। তাই একটু জোরে হেঁটে রবিকে ডাক দেয়, এই রবি, রবি। এদিকে রবি শুনতে পায় ওর নাম ধরে কেউ ডাকছে, কিন্তু কে ডাকছে তা খুঁজতে চারপাশটা দেখতে থাকে। কি রে, সে কখন থেকে ডাকছি, শুনতে কি পাস না? কি করে শুনবো? এখানে তো আমাকে চেনে না কেউ, তাই তো আমি কারো জবাবের উত্তর দেইনি। কিন্তু তুই এখানে কেন, তাও আঙ্কেলকে নিয়ে? আমরা এসেছি একটা কাজে, কিন্তু এখানে আসলে কি করে? আমি তো এসেছি। আমি ওকে নিয়ে এসেছি। কেন, কোনো সমস্যা হয়েছে কি? ঠিক না, না আসলেও তো কখনো দেশের বাইরে যাইনি, তাই কথাটা বলেছি। তাহলে চল আমরা 4 জন মিলে ক্যান্টিনে বসে কফি খেতে খেতে কথা বলি। আচ্ছা চলো আব্বু। তোমরা যেহেতু এত করে বলছো তাহলে চলো। কথাটা বলার আগে সুমি বলে ওঠে, ওনারা 4 জন একসাথে বসে বসে গল্প করতে থাকে। অন্যদিকে আকাশ অফিসের কাজ শেষ করে প্রায় অনেক টায়ার্ড, কেননা সে অনেক কাজ করেছে, তাই তাড়াতাড়ি ঘুরে পাশে চলে আসে। এদিকে ওরা 4 জন তো কথা বলতেই আছে। রবি, তুই তো জানিস আমাদের কোম্পানির এখন কি অবস্থা। কোনো কোম্পানি তো আমাদের মালামাল দিতে চায় না, তাই এখানে সবচেয়ে বড় অফিসে এসেছি। ওনার সাথে কথা শেষ হলে আবার চলে যাব। কিন্তু সবাই হঠাৎ করে এমন কেন করছে? কি কারণ আঙ্কেল থাকতে পারে? সেটাই তো জানি না। ওই ছেলেটা এই সব নষ্টের মূল। ওকে তো আমি সামনে পেলে গুলি করে মারবো। সেই ছেলে কে? নাম কি ওর? ও আমাদের বাড়িতে এসে আব্বুকে বলে যায় আমাদের কোম্পানির লস করিয়ে আমাদের ভিখারি বানাবে, কিন্তু এখন তো দেখছি তাই হবে। সে ছেলের নামটা কি তা তো বলবি? ও, নাম হচ্ছে আকাশ। কি, আকাশ এই কাজ করেছে? হ্যাঁ, কারণ ওনারা আকাশকে রেস্টুরেন্টে অনেক কথা শুনিয়েছে, তাই আকাশ ওনাদের চ্যালেঞ্জ করে, যার ফলে। এরপর বুঝতে পারছি, কিন্তু আমার মনে হয় না আঙ্কেল আপনি এখানে এসে কোনো কিছু করতে পারবেন। কেন পারবো না? এখানে সবচেয়ে বড় বিজনেসম্যান যিনি আছে উনি রাজি থাকলে সব সম্ভব। তা তোমার সেই খ্যাত ছেলে যার জন্য আমার এত লস হয়েছে, সে বন্ধু এখন কোথায়? ও তো এখন অফিসে কাজ করছে। কাজ করছে কোথায়? আঙ্কেল, ও বলতে চাইছে আকাশ এই বাংলাদেশে কাজ করেছে, আর উনি আমাকে এখন ঘুরতে নিয়ে এসছে এইখানে। ইনি এখানেই থাকে। তাই বলো? তা তোমার খ্যাত বন্ধুটাকেও নিয়ে আসতে। কখনো তো দেশের বাইরে তো দূরের কথা, কখনো কোনো জেলাতেও ঘুরতে পারেনি। দেখুন, একটা কথা বলি, কিছু মনে করবেন না। আকাশকে আপনি আর এরা বারবার কেন খ্যাত বলছেন?
বলবো না তো কি করব? ওই ছেলেটা তো একটা খ্যাত ছেলে, কি আছে ওর? কিছু না, আমাদের কেনা শেষ। আর ক্যাশিয়ার সাহেব ওনারা যা যা কিনতে চায় দেবেন, কোনো ডলার নেবেন না ওনাদের কাছ থেকে। এইদিকে ক্যাশিয়ার মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তাহলে চলি স্যার। এই শপিং মলটা দেখছেন না, এই শপিং মলটা ওই খ্যাতমার্কা ছেলের পক্ষ থেকে আপনাদের দিলাম, তাই ওর পক্ষ থেকে আজকে আপনাদের জন্য এই মলে সব কিছু ফ্রিতে দিলাম। এই কার্ডটা রাখুন, কেনাকাটা শেষ হলে এই কার্ডটা দেখালে কোনো ক্যাশিয়ার টাকা নেবে না। তাহলে চলি আঙ্কেল, আসি। এইদিকে ওরা চলে আসে। অন্যদিকে ওনারা কিছুই বুঝতে পারছে না কি করবে না করবে, তাই ওনারা শপিং করে চলে আসে। এইদিকে রবি বাড়িতে এসে আকাশকে সবকিছু বলে। এইদিকে 3 দিন কেটে যায়। আকাশ মোটামুটি সব কাজ প্রায় শেষ করে নিয়েছে। 2 দিন পর আকাশ চলে যাবে, তাই অফিসের বাকি কাজ শেষ করে। যারা আকাশের সাথে দেখা করতে এসেছে তারা দেখা করে চলে গেছে, কিন্তু ইরার বাবা এখনো দেখা করতে পারেনি। এদিকে আকাশ ইচ্ছে করে ইরার বাবার সাথে দেখা করতে চায়নি। পরের দিন আকাশ রবিকে নিয়ে বাংলাদেশে চলে যাওয়ার ব্যবস্থা করে, কেননা এখানকার কাজ প্রায় শেষ, সেই জন্য। অন্যদিকে সুমি আসতে পারবে না, কারণ ওদের কাজ পড়ে গিয়েছিল, সেই জন্য সুমিকে সাথে করে আনতে পারবে না। এদিকে পরের দিন ইরার বাবা আকাশের অফিসে আসে। ওখানে আসে তাও ইরাকে নিয়ে। কাকে চাই আপনাদের? আমরা এই কোম্পানির চেয়ারম্যান, ওনার সাথে দেখা করতে এসেছি। স্যার তো এখন অফিসে নেই, আপনাদের কি আজকে দেখা করার কথা? হ্যাঁ, এই দেখুন কার্ড। স্যার বর্তমানে অফিসে নেই, কিছুক্ষণ পর উনি চলে যাবে অন্য আরেকটা দেশে, তাই আপনারা যদি বাড়িতে গিয়ে দেখা করতে পারেন তাহলে ভালো হয়, নয়তো কিছু করার থাকবে না। দেখুন, এমন করে বলবেন না, ওনার সাথে তো দেখা করাটা জরুরি আমাদের। কিন্তু বাড়িতে তো দেখা করা নিষেধ। দেখুন, কিছু একটা ব্যবস্থা করেন। ওরা কথা বলছে, এদিকে তখন সুমি ওখানে চলে আসে। কি হয়েছে সিকিউরিটি, এরা কারা? ম্যাম, এরা তো স্যারের সাথে দেখা করতে এসেছে, কিন্তু স্যার তো নেই বাড়িতে। বাড়িতে তো স্যার কারোর সাথে দেখা করে না, আপনি তো জানেন। আচ্ছা আমি দেখছি। আঙ্কেল আপনি আমার সাথে আসেন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন ম্যাম, আপনি স্যারের বন্ধু, তাই আপনার পরিচিত হলে নিয়ে যেতে পারেন, কোনো ব্যাপার না। তাহলে আমি ওনাদের নিয়ে যাই। এদিকে সুমি ইরা ও ইরার বাবাকে নিয়ে চলে যেতে থাকে আকাশের বাড়িতে। এইদিকে আকাশ অনেক আগে থেকেই বের হয়ে যায় রবিকে নিয়ে এয়ারপোর্টে। এইদিকে সুমির সাথে থাকায় কোনো সিকিউরিটি ইরা ও ইরার বাবাকে চেক করেনি। ওরা ভিতরে ঢুকতে থাকে। ওয়াও, এটা বাড়ি না রাজপ্রাসাদ? এত বড় বাড়ি, তার উপর এত বড় মাঠ, এতগুলো হেলিকপ্টার। এগুলো তো কিছু না, চলুন ভিতরে যাই। সুমি ওনাদের ভিতরে নিয়ে গিয়ে সবকিছু রুমে দেখাতে থাকে। এইদিকে সুমি আকাশের রুমে নিয়ে যেতে চাইছে ইরাকে নিয়ে। যাবে কি আমার সাথে ওপরে? কিন্তু এরা কিছু হবে না, আমি যতক্ষণ সাথে আছি ততক্ষণ এই লোকগুলো তোমাকে কিচ্ছু বলবে না। সুমি ইরাকে নিয়ে আকাশের রুমে আসে, কিন্তু আকাশ তখন রুমে ছিল না। এরপর রুমের সাথে সুইমিং পুল, বাগান সব দিক দেখেও আকাশকে খুঁজে পেল না, তাই আকাশকে কল দেয়। আকাশ, কই তুই? আমি তো এয়ারপোর্টে, কিন্তু তুমি কোথায়? আমি তো তোর রুমে, কিন্তু তুই আমাকে না বলে চলে গেলি। এই, আমি তোকে তো গতকাল রাতেও কল দিলাম, তখন তো তোকে বলেছি। এত তাড়াতাড়ি সব কিছু ভুলে গেলি? মনে ছিল না। আচ্ছা সাবধানে যা। এইদিকে সুমি কথা বলে এসে দেখে ইরা একটা মূর্তির দিকে তাকিয়ে আছে। এই মূর্তিটা ইরার খুব চেনা চেনা লাগছে, তাই সুমিকে প্রশ্ন করে, আচ্ছা এই রুমের সব কিছু অনেক দামি, কিন্তু এই সামান্য একটা মূর্তি এত সুন্দর করে সাজিয়ে রেখেছে কেন? এই প্রশ্নটা আমি আকাশকেও করেছিলাম, কিন্তু ও আমার প্রশ্নের উত্তর দেয়নি। ও বলেছে এই রুমে সব কিছু চাইতে নাকি ওই মূর্তিটার দাম ওর কাছে অনেক বেশি। আচ্ছা আমি কি মূর্তিটা একবার হাতে নিয়ে দেখতে পারি? তা সম্ভব না, এই মূর্তিটা এখান থেকে
চোখে রেটিনা না দেওয়া পর্যন্ত বের করা যাবে না। তাছাড়া আমি শুধু এইটুকু জানি, এই সম্পদের চাইতেও নাকি ওর কাছে এই মূর্তিটার দাম অনেক বেশি। কেমন আছে মূর্তির মধ্যে? আচ্ছা, আমি কি এই মূর্তিটার কয়েকটা ছবি নিব? নাও। ইরা কয়েকটা ছবি উঠিয়ে নেয়। এরপর নিচে নামে ইরার আব্বুকে জানায় আকাশ চলে গেছে সকালের ফ্লাইটে। ওরা অনেক নিরাশ হয়ে ওই দিনে ফ্লাইট ধরে বাংলাদেশে চলে আসে। এইদিকে ইরা শুধু ওই পুতুলটার কথাই ভাবতে থাকে, কেননা পুতুলটা ইরার অনেক চেনা লাগছে সেই জন্য। এইদিকে আকাশও বাংলাদেশে চলে আসে। অন্যদিকে ইরাও ওর আব্বু বাংলাদেশে চলে আসে। ইরা বাড়িতে এসে ওর ছোটকালের ছবির অ্যালবাম নিয়ে বসে, কেননা এই পুতুলটা ইরার চেনা লাগছিল, তাই এখন অ্যালবাম দেখছে। সবগুলো ছবি দেখে ইরা একটা ছবিতে আটকে যায়, কেননা এই পুতুলটা ইরারই ছিল। ইরা ওই পুতুলটা ওর ছোটবেলায় খেলার সাথে পারভেজ হোসেন আকাশকে দিয়েছিল। ইরা শুধুমাত্র ওকে পারভেজ হোসেন নামেই চিনে। ছবিটা দেখে ইরা কাঁদতে থাকে, কেননা নিজের ভালোবাসার মানুষটা আজকে প্রতিষ্ঠিত, কিন্তু ইরা তাকে খুঁজে পাচ্ছে না। এইদিকে পরের দিন ভার্সিটিতে ইরা রবির সাথে দেখা করে। রবি, তোকে একটা কথা বলার ছিল। কি কথা? আচ্ছা, তোর কাছে কি সুমির নাম্বার হবে? কেন? ও নাম্বার দিয়ে তুই কি করবি? দরকার ছিল। ব্যাপারটা কি বলো? আসলে আমি তোকে বলেছিলাম না আমার ছোটবেলার ভালোবাসার কথা। আমার একটা জিনিস ওর কাছে আছে, আর ওর একটা জিনিস আমার কাছে আছে। হ্যাঁ, বলেছিলি। গতকালকে ওই পুতুলটা আমি দেখেছি। কোথায় দেখেছিস? আরে, আমরা যার সাথে দেখা করার জন্য আমেরিকা গিয়েছি ওই বাড়িতে আমি আমার পুতুলটা দেখেছি। কোন পুতুল? এই দেখ। মোবাইল থেকে ছবি বের করে রবিকে দেখায়। ইরার ছোটবেলার পুতুলের ছবিটাও রবিকে দেখায়। তাই তো দেখছি, দুটো পুতুলই সেম, কিন্তু এই পুতুলটা তো আমি। কি বল না তাড়াতাড়ি। আচ্ছা, এখন তোকে আমি কিভাবে সাহায্য করতে পারি? তুই সুমির থেকে যে করে হোক ওর একটা ছবি আমাকে সংগ্রহ করে দে প্লিজ। এইদিকে সাকিব বুঝতে পারছে না কি করবে, কেননা রবি ভালো করে বুঝতে পারছে ইরা কার কথা বলছে, কিন্তু রবি চুপ করে বসে আছে। কি রে বল। তুই আমাকে একটা দিন সময় দে, আমি তোকে ছবি পাঠাতে বলবো, ওকে? তবে আমি জানি না তুই ছবি দেখে বিশ্বাস করতে পারবি কিনা। কেন পারবো না? তা তুই পরে দেখতে পাবি, এখন আমি যাই। এইদিকে ইরা বাড়িতে চলে যায়। অন্যদিকে রবি চলে আসে আকাশের কাছে। আচ্ছা আকাশ, তুই তো বলেছিলি তোর ছোটবেলা মানুষটাকে খোঁজার জন্য এসেছিলি, কিন্তু তুই ওকে দেখলে চিনবি কি করে? তা হঠাৎ করে তুই এসব প্রশ্ন করছিস? আরে বল না। ওর শরীরে একটা চিহ্ন আছে, ওটা দেখলে। আচ্ছা, তুই হঠাৎ করে এই প্রশ্ন? না, এমনিতেই জিজ্ঞেস করছি। এইদিকে সুমির নাম্বারটা রবি ইরাকে পাঠায়। ইরা নাম্বার পেয়ে সুমির সাথে যোগাযোগ করে। আমার একটা কথা রাখবে? কি কথা? আর এভাবে কাঁদছো কেন তুমি? ওই দিন আমি যে পুতুলটা দেখেছি ওই পুতুলটা কার? কার আবার? আকাশের। ওর ছবি হবে কি তোমার কাছে? এটা কেমন কথা? আমরা যখন এতটা ক্লোজ তখন ছবি তো থাকবেই। দাঁড়াও, আমি তোমাকে দিচ্ছি ছবি। এইদিকে ইরা মোবাইল হাতে নিয়ে বসে আছে ছবিটা দেখার জন্য। তখন কিছুক্ষণ পর মোবাইলে কয়েকটা ছবি আসে। ছবিগুলো আকাশের। আকাশ তখন দামি স্যুট পরা অবস্থায় ছবি ছিল। একটা ছবি ছিল এক এক রকমের, কোনোটা প্লেনের সাথে, কোনোটা অফিসের সামনে, আবার কোনোটা গাড়ির সামনে। এরপর সুমি আরো একটা ছবি দেয়, যে ছবিটা ছিল বাংলাদেশে। ছবিটা দেখে ইরার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। তার সাথেই ইরা চিৎকার করে ওঠে, এই হতে পারে না, কিছুতেই হতে পারে না। তখনই ইরার বাবা ইরার কাছে আসে। উনি এসে ইরাকে বলে, কি হতে পারে না ইরা? বাবা, আমি আকাশকে খুঁজে পেয়েছি। কোন আকাশ?
আমার ছোটবেলার খেলার সাথে আকাশ, যাকে তুমি বের করে দিয়েছিলে ছোটবেলায় আমার জন্মদিনের দিন। কি বলছিস? এত বছর পর তাকে খুঁজে পেলে কি করে? বাবা, আমি তো ওর সামনে যেতেও পারবো না। কেন পারবি না যেতে? ইরার বাবার কথার উত্তরে ইরা চেঁচিয়ে বলে, কারণ আমার ছোটবেলার ভালোবাসার মানুষটাই হচ্ছে যাকে আমি বারবার খ্যাত বলে অপমান করেছি, সেই ছেলে। ইরার কথা শুনে ইরার বাবা কিছু বলছে না, শুধু বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। দেখ, ওর মতো একটা খ্যাত ছেলেকে তুই বিয়ে করিস না। বাবা, আমি ওকে বিয়ে করতে চাইলেও ও তো আমাকে বিয়ে করবে না। কেন করবে না? কারণ ও কোনো সাধারণ ছেলে না। তুমি আমেরিকায় গিয়েছো যার সাথে দেখা করার জন্য, ওই খ্যাত ছেলেই হচ্ছে ওই আকাশ যার সাথে তুমি দেখা করার জন্য গিয়েছো। ইরার কথা শুনে ইরার বাবা অবাক হয়ে যায়, কেননা উনি আজও বিশ্বাস করতে পারছে না এটাও কিভাবে সম্ভব, কেননা ওই ছেলে কি করে হতে পারে। এদিকে ইরা কল দেয় রবির কাছে। রবি, আকাশ কোথায়? ও তো একটু বের হয়েছে, কিন্তু কেন বলতো? আচ্ছা, তুই তো বলেছিলি ও এখানে এসেছিল শুধুমাত্র ভালোবাসার মানুষটাকে খুঁজতে, তা ওই মেয়েটিকে খুঁজে পেয়েছে? এখনো পায়নি, তবে ও চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, আকাশকে কোথায় পাওয়া যাবে? ও তো শপিং মলে গিয়েছে। ঠিকানা দে। রবির ঠিকানা দিলে ইরা গাড়ি নিয়ে চলে আসে শপিং মলে। ওখানে এসে আকাশকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর ইরা আকাশকে খুঁজে পায়। এখানে ইরাকে দেখে আকাশ নিজেও চমকে ওঠে। এ কি, আপনি এখানে? কথাটা বলা মাত্রই ইরা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে। ইরার এমন আচরণে আকাশ অবাকই হয়। আপনি হঠাৎ করে এমন কেন করছেন? আমি তোমাকে ভালোবাসি আকাশ। এইদিকে ইরার মুখে এমন কথা শুনে আকাশ একটু বেশি অবাক হয়, কেননা ইরা যেখানে সব সময় আকাশকে অপমান করে সেখানে কিনা আজকে বুকে জড়িয়ে ভালোবাসি কথা বলছে। দেখুন, আপনি কি ঠিক আছেন? আমার তো মনে হচ্ছে আপনি ঠিক নেই। যেখানে আমাকে সারাদিন অপমান করেন সেখানে কিনা এখন বলছেন ভালোবাসেন। সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি ভালো করেই জানি আপনি কেন এমন করছেন, যাতে করে আপনার বাবাকে পথে বসতে না হয়, কিন্তু এমনটা হচ্ছে না। আমি আপনার কথায় এতটুকুও খুশি না, তাই এখন পথ ছেড়ে দাঁড়ান, আমি চলে যাচ্ছি। ইরাকে কোনো রকম কথা না বলেই আকাশ চলে আসে। এইদিকে ইরা শুধু চোখের পানি ফেলছে, কারণ ইরার কিছুই করার নেই, কারণ ও আকাশের সাথে যা যা করেছে তা তো ক্ষমার যোগ্য নয়। এইদিকে সবাই তাকিয়ে আছে। ইরা ওখান থেকে বাড়িতে আসে, রুমের দরজা আটকে শুয়ে পড়ে। এইদিকে ওই দিন আকাশ বাড়িতে আসে রবিকে বলে, কি রে, তুই এভাবে বসে কেন আছিস? এমনি, কিন্তু তুই আজকে হঠাৎ করে এত দামি দামি সবকিছু কিনেছিস, ব্যাপারটা কি বলতো? তেমন কিছু না, আজকে ইরা এসেছিল আমার কাছে। কেন? আমাকে ভালোবাসার কথা বলতে। সত্যি? তাহলে তো ভালোই। কোনো ভালো নেই, ও এসেছে আমার কাছে যাতে করে আমাকে ওর প্রেমের ফাঁদে ফেলে ওদের যা ক্ষতি হয়েছে তা যেন ফিরিয়ে নিতে পারে। আকাশ, ইরা কিন্তু তোর পরিচয় জেনে গিয়েছে। কোন পরিচয়? তোর আমেরিকার পরিচয়টা। কি কি করে? সুমি বলে দিয়েছিল। এই সুমিকেও না? দোস্ত, ওকে অনেকদিন হলো দেখি না, তুই এখানে আসতে বল। আচ্ছা বলবো, আর ওই মেয়েটাকে বলে দিবি আমার সামনে যেন না আসে। আচ্ছা বলবো আমি। এইদিকে আকাশ রেডি হয়ে বেরিয়ে যায়। অন্যদিকে ইরা সারাক্ষণ আকাশকে ফলো করতে থাকে। আকাশ কোথায় যায় না যায়, কিন্তু আকাশ সবকিছু দেখেও না দেখার ভান করে থাকে, কেননা আকাশ ভালো করে বুঝতে পেরেছে ইরা কেন এমন করছে। এইদিকে যতই দিন যাচ্ছে ইরাদের কাছ থেকে ওদের সবকিছু হারাচ্ছে। এতে করে ইরাদের কাছে ওদের বাড়িটা ছাড়া আর কোনো কিছুই নেই। বাবা, কেন হলো এমন? যাকে ভালোবাসতাম ছোটকাল থেকে সে আমাকে ফিরিয়ে দিয়েছে। কি করবি বল? ওকে তো আমরা কম অপমান করিনি। ও ভেবে নিয়েছে আমাদের এই অবস্থার থেকে বাঁচতে তুই ওকে প্রেমের ফাঁদে ফেলছিস।
কিন্তু বাবা, ওকে আমি যে করেই হোক আমার করে নিবই। এদিকে রবি আকাশ চলে আসে এয়ারপোর্টে, কেননা আজকে সুমি আসবে সেই জন্য। সুমি চলে আসে, ওরা দুইজনে সুমিকে নিয়ে গাড়িতে বসায়। এই ইরা আসেনি? ইরা কেন আসবে এখানে? কি বলিস? তাহলে ও তোর কেন ছবি চাইবে? মানে? এরপর সুমি সব কথা বলে। সুমির সব কথা শুনে আকাশ বলে, ওই মেয়েটার কথা বলছি না। যখন দেখছে নিজেদের কিছু বাঁচাতে পারবে না, তখন আমার কাছে এসে প্রেমের নাটক করবে, যাতে করে এদের সব কিছু হারাতে না হয়। আমার থেকে তো অন্য কিছু মনে হচ্ছে। অন্য কিছু মানে? ওকে আমি তোর রুমে নিয়ে গেছিলাম, তখন ও তোর রুমে একটা পুতুল দেখে, যে পুতুলটা তুই অনেক যত্ন করে রেখেছিস। ইরা বলেছিল ওর নাকি এই পুতুলটা খুব চেনা চেনা লাগছিল। এই পুতুল ওই মেয়েটা আগে কোথায় দেখবে? তা আমি কি করে বলবো? এখন রেস্টুরেন্ট দেখে গাড়ি থামা, আমি খাবো, খুব ক্ষুধা লেগেছে। ওরা তিনজনে ভিতরে ঢুকে যায়। ওখানে তখন রকিও ছিল। রকি ওদের দেখে এগিয়ে আসে। কি রে তুই এখানে? কেন, আমি কি এই রেস্টুরেন্টে আসতে পারি না? এই তোর মতো খ্যাত ছেলে এখানে আসতে পারছিস না? কথাটা বলা মাত্রই আকাশ রাগে রকিকে একটা ঘুষি দেয়। এতে করে রকির মুখ ফেটে রক্ত বের হতে থাকে, সাথে পিছনে থাকা টেবিলটাও ভেঙে যায়। এরপর রকির বাকি বন্ধুগুলোও আসে। আকাশ ওদেরকে মেরে ওখানে শুয়ে দেয়। ওদেরকে মারার জন্য রেস্টুরেন্টে অনেক কিছুর ক্ষতি হয়। এইদিকে সিকিউরিটি এসে বলে, দেখুন, আপনি এখানে মারামারি করে আমাদের 15 লক্ষ টাকার জিনিস নষ্ট করেছেন, তাই আপনি ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে যাবেন, নয়তো আমরা পুলিশকে কল দেব। ওদের কাছে ক্ষতিপূরণ না পর্যন্ত আপনাকে থানায় আটকে রাখবে, তাই ভেবে দেখুন কি করবেন। ওদের কথা শুনে আকাশ একটা ক্রেডিট কার্ড বের করে সিকিউরিটির হাতে দিয়ে দেয়। নিন 15 লক্ষ টাকা, এই কার্ড থেকে রেখে দিন। সিকিউরিটি কার্ড নিয়ে চলে আসে। ম্যানেজারকে দিলে ম্যানেজার 15 লক্ষ টাকা কার্ড থেকে রেখে দেয়। কার্ড এনে আকাশের হাতে দেয়। কার্ড পেয়ে আকাশ এখান থেকে চলে আসে। ওখান থেকে বের হয়ে সাকিলের বাড়িতে না গিয়ে আকাশ সুমিকে নিয়ে চলে আসে হোটেলে। রবিকে ওর বাড়িতে নামিয়ে দেয়, কেননা আকাশ এখানে অল্প কয়েকদিন থাকবে, তাই হোটেলে চলে আসা। এদিকে ইরা বারবার আকাশের সাথে দেখা করতে চাইছে, কিন্তু তাও পারছে না। এভাবে 7 দিন কেটে যায়। ইরা এখনো হাল ছেড়ে দেয়নি। এদিকে সুমি চলে যায় রবির সাথে দেখা করার জন্য। কেন, সুমি ভালো করে আন্দাজ করতে পেরেছে, সেই জন্য চলে আসে। এদিকে আকাশ একটা কাজে চলে আসে পার্কে, কেননা একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসে। তাই আকাশ ওই লোকটার কথা শুনতে এখানে আসে, কিন্তু এখানে এসে দেখে ইরা বসে আছে। এই কি, আপনি এখানে? আমি আপনাকে ডেকেছি এখানে। তো কি জন্য? আপনাদের বিজনেস বাঁচানোর জন্য? না, তাহলে? যে কারণে তুমি বাংলাদেশে এসেছো আর আমি এতটা বছর যার জন্য অপেক্ষা করেছি। আমি বাংলাদেশে কেন এসেছি তা আপনি কি করে জানেন? আমি আরো অনেক কিছু জানি, সাথে সাথে অনেক কিছু আপনাকে দেখাতে এসেছি। যেমন? চলুন আমার সাথে। এরা আকাশের হাত ধরে নিয়ে যায় ওয়াশরুমে। এখানে আনাতে আকাশ কিছুটা অবাক হয়। এখানে কেন? এই চিহ্নটা তো সবার সামনে দেখাতে পারি না, তাই এখানে নিয়ে আসলাম। তাই তুমি নিজের হাতে চেক করো। কিছু বুঝতে পারছে না আকাশ, তাই আবারও জিজ্ঞেস করে। আমি না কিছুই বুঝতে পারছি না। তখন ইরা ওর মোবাইল থেকে ওই পুতুলটা ছবি বের করে দেখায়। যদি এই পুতুলের মালিককে তোমার খুঁজে বের করতে হয়, তাহলে তোমার দেওয়া চিহ্ন তুমি নিজেই বের করে দেখে নাও। এদিকে ইরার কথাগুলো শুনে আকাশ অনেক অবাক হয়, কেননা এইসব কথা শুনে আকাশ কি করবে বুঝতে পারছে না, কেননা ইরা তখনও অনেক ছোট ছিল। এখন কি সে চিহ্ন পাওয়া যাবে? যাবে, কারণ ডক্টর বলেছিল এই চিহ্ন কখনো যাবে না, তাই নিজের হাতে চেক করে নাও। তাই কি এখন? তাই করতে পারো, কারণ চিহ্ন থাকলে কেউ আমাদের আলাদা করতে পারবে না,
তাই তুমি চেক করো। এরপর আকাশ চিহ্নটা চেক করে। চিহ্নটা দেখে আকাশ ইরাকে জড়িয়ে ধরে। এরাও আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে। ওরা একজন আরেকজনকে ধরে রাখে অনেকক্ষণ ধরে। এখন বন্ধুরা, তোমরা আবার জানতে চেও না কি চিহ্ন ছিল আর ওটা কোথায় ছিল, কেননা সব কথা সবার মাঝে কি শেয়ার করা যায়? যায় না। তাই আপনাদের মাঝেও শেয়ার করতে পারলাম না, সরি। আমি বাহিরে অপেক্ষা করছি, তুমি রেডি হয়ে বের হয়ে আসো। আমার 5 মিনিট লাগবে। আকাশ বাহিরে অপেক্ষা করে, সাথে রবি ও সুমিকে কল দিয়ে জানিয়ে দেয় কথাটা। এইদিকে ওরা তো খবরটা শুনে অনেক খুশি হয়, কেননা অনেক প্রতীক্ষার পর আকাশ ওর ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়েছে। ইরা বের হয়ে আসলে আকাশ আবারও খুশিতে ইরাকে জড়িয়ে ধরে। এতদিন কেন বলনি তুমি আমার ইরা? আমি তো তোমাকে কত বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি তো কিছুই বুঝলে না। আমি এই শহরে এসে তোমাকে প্রতিনিয়ত খুঁজে বেরিয়েছি, তোমাদের আগের বাড়িতেও গিয়েছি। এরপর অনেক খোঁজ নেওয়ার পর আমি জানতে পারি তুমি এখানেই থাকো। আর এই ভার্সিটিতে অনেক খোঁজ নিয়েছি, প্রতিটা মেয়েকেই জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো মিল পাইনি। শুধু তুমি বাকি ছিলে, কিন্তু তুমি তো আমার সাথে কথাই বলতে না। আমি খ্যাত বলে কি করব, বাবা তোমাকে বের করে দেওয়ার পর থেকে আমি গরিবদের সহ্য করতে পারতাম না, কেননা তুমি গরিব বলে আমি তোমাকে হারিয়েছি, তাই তো। এখন আমি এসে গিয়েছি, এখন আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমিও তোমার কাছে থাকবো, আজকে থেকে কোথাও হারাতে দিব না তোমাকে। বিয়ে তো হলো না এখনো। তাতে কি, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। এইদিকে আকাশ ইরাকে নিয়ে আসে হোটেলে। ওখানে আগে থেকেই সুমি ও রবি উপস্থিত ছিল। ওরা যাওয়াতে সুমি ও সাকিল অনেক খুশি হয়। জাকিরা, এত বছর অপেক্ষা করার পর তুই ফিরে পেলে আকাশকে। কিন্তু একটা কথা বলিরা, তুই তো ওর কাছে পুতুল দেখেছিলি, কিন্তু আকাশ তুই কি করে শিওর হলি যে ওই তো ছোটবেলার সাথে? বলে দেব কি কি দেখে চিনলাম? এই একদম না। ঠিক আছে, বলবো না। আচ্ছা আকাশ, তুই যে কাজে এসেছিস তা তো পেয়ে গেলি, এবার তাহলে আমেরিকায় চলে যাই ইরাকে নিয়ে। আসবো এই দেশ থেকে বিয়ে করে, তারপর আমরা আমেরিকায় আসবো। তাহলে আমি চলে যাব কাল, তুই আর 5 দিন পর না হয় আসিস। তুমি চলে গেলে আমার কি হবে? তা আমি কি করে বলবো? তুমি না বলে আর কে বলবে? আমি বুঝতে পারছি রবি, তুই আমার সাথে যেতে পারবি আমেরিকায়। ওখানে গিয়ে না হয় সুমির সাথে তোর বিয়ে দেব, কারণ এখানে তো সুমি বিয়ে করতে পারবে না, তাই ওই দেশে বিয়ে করতে হবে। কিন্তু আমার জন্য কোনো সমস্যা হবে না। সত্যি বলছিস? হ্যাঁ, তাহলে শুনি তুই আমেরিকায় গিয়ে তোর আব্বুকে বল। আর আমি তো আছি, না মানতে চাইলে টেনশন নিবি না, ঠিক আছে? ঠিক আছে। এইদিকে আকাশ ইরাকে নিয়ে চলে আসে ইরাদের বাড়িতে, কেননা আকাশ চাইলে ইরাকে নিয়ে চলে যেতে পারত, কিন্তু আকাশ তা চায় না। সেই জন্য ইরাকে নিয়ে ওর আব্বুর কাছে আসে। আব্বু ও আকাশ আমার ছোটবেলার ভালোবাসা। ইরার কথায় উনি পিছন ফিরে তাকায়। আকাশ, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তোমাকে অনেক অপমান করেছি, আমাকে মাফ করে দাও। এরকমভাবে বলবেন না, আমি আপনার সব কিছু আগের মতোই করে দেব। আপনাকে আর কষ্ট করতে হবে না। আমরা এই দেশে বিয়ে করব। বিয়ের পর আমি ইরাকে আমেরিকায় নিয়ে যাব। আচ্ছা, নিয়ে যেও, আমার কোনো আপত্তি নেই। এইদিকে সুমি চলে যায় আমেরিকায়। অন্যদিকে আকাশ রবির মায়ের সাথে কথা বলে, কেননা ওনাকে সবটা বুঝিয়ে বলে। উনি সবটা বুঝে রাজি হয়ে যায়। এইদিকে 3 দিন পর আকাশ ও ইরার বিয়ে ঠিক করে। বিয়েটা এত বড় করে করেনি, কারণ এখানে শুধুমাত্র ইরার আব্বু, ওনার বিজনেস লোকজন আর আকাশ এখানে দাওয়াত দিয়েছে এই দেশে থাকা ও রেস্টুরেন্টে লোকজনকে। এইখানে যা কিছু রাখা হয়েছে তার সবকিছু আকাশ ওই হোটেলগুলো থেকে আনিয়েছে। বাকিগুলো সবকিছু আকাশ নিজে ঠিক করে। এইদিকে কাজে বিয়ের কাজ শুরু করে। ওই দিন রাতে ওদের বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পর ওদের প্রথম ফুলসজ্জা আয়োজন করা হলো হোটেলে। ওই দিন রাতে আমি ভাবতেও পারিনি কখনো যে তোমাকে ফিরে পাবো।
আমি যদি ওই দিন পুতুলটা না দেখতাম তাহলে তো আমাদের দেখাই হতো না। আর তুমি এমন জায়গায় চিহ্ন দিলে। চিন্তা করো না, আজকে না হয় বাকি জায়গায় আরেকটা দেব। যা দুষ্টু, তোমার মুখ দেখে কিছুই আটকায় না। আটকায় না দেখেই তো তোমাকে ফিরে পেলাম। ঠিক তাই। তাহলে আজকে হয়ে যাক টি-20 খেলা। আজকে না কাল আব্বুকে বলবো ব্যাট বল এনে দিতে। তবে রে, আমার সাথে ফাজলামো। এইদিকে ওদের খুনসুটির মধ্যে রাত কেটে গেল। পরের দিন ইরা তৈরি হতে থাকে। আকাশ ইরাকে দেখতে থাকে। আকাশ রেডি হয়ে নেয়। ওয়েটার খাবার দিয়ে গেলে ওরা খাবার খেয়ে বেরিয়ে পড়ে, কেননা আজকে ওরা আমেরিকায় ফিরে যাবে। তাই ওরা সবকিছু গুছিয়ে নেয়। ইরা ওর বাবার কাছ থেকে বিদায় নেয়, যদিও বিদায় দেওয়ার আগে অনেক কেঁদেছিল। এইদিকে রবি ওর বাবা মাকে নিয়ে চলল। তখন ইরা বলে ওঠে, আব্বু তুমি এই বিজনেস ছেড়ে দিয়ে আমাদের সাথে আসো। তা কি করে হয়? কেন হয় না? এখানে একা তোমার দেখাশোনা করবে কে? ওখানেই তো আমি থাকবো। চলো না আব্বু। ইরা যখন এত করে বলছে তখন চলুন আমাদের সাথে। ইরা ও আকাশের কথায় ইরার বাবা রাজি হয়ে যায়। এই দিন ওনারা সবাই এয়ারপোর্টে থেকে চলে আসে। ওখান থেকে রবি চলে যায় ওর বাবা মাকে নিয়ে সুমিদের বাড়িতে, আর আকাশ চলে আসে ইরা ও ওর বাবাকে নিয়ে ওদের বাড়িতে। বাড়িতে এসে ওরা রাতে রওনা দেয় সুমিদের বাড়িতে, কেননা ওদের বিয়ে রাতে দিয়ে দিবে। এইদিকে রাতের বেলায় সুমি ও রবির বিয়ে হয়ে যায়। সুমি ও রবি, তোরা তাহলে নতুন জীবন শুরু কর। আমিও ইরাকে নিয়ে চললাম। আজ রাত থেকে পরের দিন তো যেতে পারবি? তোরা তো দুজনে দরজা আটকে না থাক। আমার আর ইরা আজকে ফার্স্ট নাইট, তাই এই রাতটা মিস করতে পারবো না। তোরা থাক, আমরা দুজন গেলাম। কি বলো ইরা তুমি? আকাশের কথায় ইরা লজ্জা পায়। রাতের দিকে ওরা বাড়িতে চলে আসে। তখন রাত 11টা। ইরার বাবা ওনার রুমে চলে যায়, আর ইরার রুমে এসে দেখে রুমটা ফুল দিয়ে সাজানো হয়েছে। এইসব কখন হলো? যখন আমরা ছিলাম না, তাহলে ম্যাডাম আজকে এই খ্যাত ছেলের সাথে তোমাকে থাকতে হচ্ছে। আজ রাতে কেন? প্রতিটা রাতেই থাকবো। বলে দুইজন দুইজনকে জড়িয়ে ধরে ভালোবাসার স্পর্শে চলে যায়। গল্পটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।